বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, এখন কেউ আপনাদের যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করে দিতে বলে, আপনাদের পারা উচিত। কেউ যদি এখনই যদি আপনি ক্লায়েন্ট পেয়ে যান, এখনই যদি আপনি একটা ক্লায়েন্ট পেয়ে গেলেন, লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, যে কোনো সোর্সে আপনি ক্লায়েন্ট পেয়ে গেলেন, এখন আপনার বিজনেস কার্ড করে দেওয়া উচিত, আপনার পারা উচিত, আপনাদের এই এবিলিটি তৈরি হয়ে যাওয়া উচিত। কাদের? যারা 100টা করছেন, আপনাদের নিজেদের কাজ করতেছেন তাদের। এখন কেউ যদি আমি 10টা করি, 5টা করি, তাহলে তো আমার মধ্যে দেখেন আমি ওই সময়ে পৌঁছেও কিন্তু আমার ওই এবিলিটিটা তৈরি হইল না, আমি ওই যোগ্যতা অর্জন করলাম না। ওই সময় আমি পৌঁছায় গেছি কিন্তু আমি ওই যোগ্যতাটা অর্জন করলাম না। বুঝতে পারছেন? যাই হোক, জি হ্যাঁ আসতেছি। তার আগে আমি আপনাদের এই জিনিসটা দেখেন আমি এখানে রাখছি। আপনারা যাওয়ার পর অন্য বেশ শুরু হয়ে গেছিলো, সময় ছিল না, তারপরে আমার মনে ছিল এবং ওইটা ইমিডিয়েটলি আমার মানে ওই বেজ শেষ করার পরেই হঠাৎ করে আমার মনে পড়ছে আরে এটা হইতে পারে, এবং দেখছি ওই ঘটনাটাই ঘটছে। বুঝা গেছে এটা কি হয়েছে? দেখেন আমরা এখানে ক্লিক করতেছি, তাই না? সো লেয়ারের আরেকটা এরিয়া আছে যেটাকে টার্গেট এরিয়া বলে। বুঝছেন কি বলছি? দেখেন আমরা বারবার এখানে ক্লিক করতেছিলাম, লেয়ারের ওপাসিটি 100, এই লেয়ারে ক্লিক করতেছিলাম, ওপাসিটি 100, এই লেয়ারে ক্লিক করতেছিলাম, ওপাসিটি 100। আমরা টার্গেটে ক্লিক করে আমি ওই সময় চেঞ্জ করছিলাম ওপাসিটি। বুঝতে পারছেন? এটা টার্গেট এরিয়া, এটার কিছু ইউজ আছে, আপনারা সেকেন্ড পার্টে গিয়ে আরও পাবেন। এটা হলো টার্গেট এরিয়া। সো এই টার্গেট এরিয়াতে আমি অপোসিটি কমাইছিলাম, দেখেন এখন খুঁজে পাচ্ছি না। ব্যাপার বুঝছেন? ওই সময় মাথায় ঢুকতেছে না এবং ঢুকবেই না এখন আর কোনোভাবে এটা ঢুকবে না, বুঝে গেছে? বাট ওইটা আমি ছেড়ে দিছি এই জন্য যে প্রথম ক্লাসে যেটা হয়েছিল ওইটা ভাবছি হয়তো কোনো কারণে কি হচ্ছে, বাট সেকেন্ড ক্লাসে যখন রিপিট হয়েছে তখন ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তা করলাম কেন হইলো। এই দেখেন এখানে আমরা যদি অপোসিটিটা বানায় দেয় সেগুলো আমার জায়গাতে চলে আসবে। এই জন্য আমি ওই ফাইলটাও সেভ করে রাখছি যাতে দেখি পরবর্তীতে ঘটনাটা কি হয়েছে। আপনাদের এই ফাইলটাও আমি সেভ করে রাখছিলাম। বুঝছেন কি বলছি? তো এরকম ব্যাপারগুলো হয়তো আপনারই জানা আছে কিন্তু ওই সময় মাথায় আসতেছে না, তো কি করা? হেল্প নেয়া, সাহায্য নেয়া। বুঝে গেছে? এই জন্যই তো গ্রুপ রাখা। হ্যাঁ আপনার কি হয়েছে স্যার? কালার কীরকম চেঞ্জ হয়ে যায়? আপনি তো জেপিজি আকারে আপনি 8 জিবিতে করতেছেন না কাজ, না সিএমওয়াইকেতে? জি সিএমওয়াইকেতে আমরা 8 জিবিতে করতেছিলাম। দেখেন 8 জিবি এবং সিএমওয়াইকে যখন আপনি কি করবেন সেভ হবে, তো কিছুটা কালারের এমনিতেই আপনার ভিজুয়ালি, কারণ আমরা 8 জিবি কিছু, এই জন্যই তো আমরা এখানে বলে দিই আমাদের সেভ ফর ওয়েবে যাওয়ার জন্য আমরা বলি, তখন কোনো কালার চেঞ্জ হবে না। বুঝছেন কি বলছি? যে সেভ ফর ওয়েব আমরা যখন সিএমআইতে কাজ করি, সিএমআইকেতে কাজ করি, ওইটাকে যখন আমরা মনিটরে ডিসপ্লে করাইতে যাই তখন এই সেভ ফর ওয়েব করা লাগে। তখন সেভ ফর ওয়েব করে দেখেন আপনার কোনো কালার চেঞ্জ হবে না, এবং এইভাবেই আপনাদেরকে দেখানো হচ্ছে করার জন্য। বুঝতেছেন? প্রিন্টে তার ওই কালারটা নেবে, বাট মনিটরে যখন আপনি এটা ফটো হিসাবে সেভ করলেন ওটা তো 8 জিবি, ফটোগুলো তো সব 8 জিবি হয়। বুঝতে পারছেন? তো এই জন্যেই আপনাদের বলা হয় সেভ ফর ওয়েব করার জন্য। বুঝছেন কি বলছি? মনে থাকবে? আচ্ছা, আর কারো কোনো প্রবলেম হয়েছিল? হোমওয়ার্কগুলো দেখে ফেলি। মেসেঞ্জার গ্রুপে কারা নাই? আপনি নাই কেন? এতদিন নাই কেন? আপনারা যদি আপনার সাথে যে আছেন, যে গ্রুপে আছেন, বলেন অ্যাড করে দিতে, আমি আপনার এটা রিকোয়েস্ট আমি দেখে অ্যাপ্রুভ করে নেব। এইটা যে কেউ করতে পারেন, অসুবিধা নাই। বুঝে গেছে? ধরেন আপনি মেসেঞ্জার গ্রুপে আছেন, আপনার সাথে যদি ওর আর কি থাকে আপনি অ্যাড করে দেন, আমি এটা কি করে দেবো, জাস্ট আমাকে একটা নক দিন যে স্যার এরকম কি করছে, আমি অ্যাড করে নেবো। আর মেসেঞ্জার গ্রুপটা এটা ফরএভার আপনাদের জন্য থাকবে। আপনারা কথা বলেন, আপনারা ডিসকাস করেন, আপনারা এখানে কি নিয়ে কথা বলেন, আপনাদের যে ডিজাইন আছে ওইগুলো নিয়ে কথা বলেন, ওইগুলোর জন্যই রাখা এটা। বুঝতে পারছি স্যার? ওকে আচ্ছা, এটা আমি কিছু কাজ দেখে ফেলি, তাই না? তারপর আসবো আপনাদের কিসের মধ্যে, লোগো কই?
কার দেখতেছি অনুপমা, লোগো কই? পারবেন কেন? আপনি লিখবেন এখানে লোগো হিয়ার, তাইলে তো হয়ে গেল। একটা লোগো তো দিতে হবে, আপনার এই লোগো বানানোর দরকার নাই। এগুলো তো আমি বিজনেস কার্ড থেকে বলে আসতেছি, এখানে লোগোটা তো সেল করতেছে না, এখানে ফ্লায়ারটা বিক্রি হবে। এই যে আপনি এজেন্সি লিখে দিতেন, এরকম একটা কি দিয়ে দিতেন, পলিগন এখানে রেখে দিতেন, শেষ। বুঝছেন কি বলছি? বুঝছেন ব্যাপারগুলো? এগুলো তো ডেমো, লোগো তো বিক্রি করবে না এখানে। আর ইমেজ এরকম কেন এখানে? ইমেজ এরকম কেন স্যার? এই যে দেখেন পিছনের শেপটা দেখা যাচ্ছে কেন? ওকে, এইটা কি দিয়ে নিছেন? পিছনেরটা, পিছনের যে লাইন আছে এটা কি দিয়ে নিছেন? এই যে গ্রে কালারের যে শেপটা নিছেন এটা কি দিয়ে নিছেন? পেন টুল দিয়ে। আপনি পলিগন দিয়ে নেন, এইগুলো সব মিলান, দেখেন তার এগুলো মিলানো আছে, দেখতেছেন? এগুলোই তো শিখবেন স্যার। আপনার ব্যাকগ্রাউন্ড এই কালার, এটা এই কালার কেন? এটা দেখেন মিলে গেছে, কারণ কি? তার ব্যাকগ্রাউন্ডের কালার দিছে এখানে, বুঝছেন? আপনি এটা হোয়াইট রাখছেন, ব্যাকগ্রাউন্ড এরকম রাখছেন, বুঝতেছেন ব্যাপারগুলো? একটু চিন্তা করেন। এখন আমরা তো কাজ করলে হবে না, শুধু আমাদের এখন চিন্তা করতে হবে। দেখেন মনে হচ্ছে তার এটা এরকম এখানে কাটা হয়েছে, এটা বুঝছেন কি বলছি? তো এটা কীভাবে করছে? এটাকে অফসেট পাত করে বড় করছে, ওইটাকে তার ব্যাকগ্রাউন্ডের কালার দিছে, ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওই কালারটা দিছে। আপনি এগুলোও পেন্টুল দিয়ে নিছেন? কি দিয়ে করছেন এটা? একটা তো নিলাম, পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, না এই জন্যই তো আপনি একটা বড় একটা ছোট হয়ে যাচ্ছে। এগুলো আপনি অফসেট পাত করেন না, তাহলে তো আপনি সমান মাপ পেয়ে যাবেন, বুঝছেন কি বলছি? এক্স্যাক্টলি সেম মাপ পেয়ে যাবেন সবগুলোর জন্য, অফসেট পাত করেন না, তাহলে তো হয়ে যায়। আর এই জায়গাটা এরকম মেলাবেন, একটু দেখেন, আপনি একটু খেয়াল করলে এগুলো পেয়ে যেতেন। আর একটু নিচে নামায় দেন, এটা মিলে যেত এটার সাথে, বুঝছেন কি বলছি? সো তাড়াহুড়া করা যাবে না, কাজ করতে হবে। আর এটা মনে হয় একটু দেখেন কি করা আছে, ইটলিক করা আছে, সেটা করা দরকার ছিল। আর এটা পাচ্ছেন না, ওকে। এগুলা কিসের মধ্যে পাবেন? গ্লিপসের মধ্যে গেলেও পাবেন। আপনি এখানে কিছু দিতে চাচ্ছেন, টাইপে গেলে, গ্লিপসের মধ্যে গেলে এখানে পাবেন। দেখেন অনেক কিছু আছে, অনেক সময় আমরা ডলার সাইন, পাউন্ড সাইন এগুলো আছে না, এগুলো আমরা এখান থেকে দিতে পারি। এরকম যদি আপনার এডিশনাল কিছু দরকার হয়, আপনি এখানে পাবেন। কোথায়? গ্লিপসে। তারপরেও যদি আপনি এটা না পান, তাহলে এটা অনেকভাবে করতে পারেন। এই ধরনের আইকন আছে, বুঝে গেছে? আপনি আইকন গিয়ে খুঁজে পাবেন অথবা আপনি যে কোনো একটা ফন্টে ওইটা আপনি নেন, আপনার কম্পিউটারে কিন্তু এটা আছে। এখন এই ফন্টে হয়তো এটা এরকম দেখাচ্ছে, আপনি দেখেন অন্য ফন্ট মিলায় দেখেন চেঞ্জ হচ্ছে। সো এটাকে এক্সপান্ড করে আপনি কি করে নিতে পারেন, দেখেন অনেক ধরনের আসতেছে, দেখতেছেন? বুঝছেন কি বলছি? সো ফন্ট চেঞ্জ করেও ওইটা আপনি বানাইতে পারবেন। তো ওইটাকে আপনি লেখার মধ্যে না দিয়ে আলাদা করে বানান, আউটলাইন করে দেন, তারপর এটাকে আইকনের মতো করে ইউজ করেন। অথবা আপনি এটা পেন টুল দিয়ে ট্রেসিং করে, অথবা আপনি শেপ টুল দিয়ে বানাইতে পারেন। এটা একটু চিন্তা করলে দেখেন এটা আমার কিছু না, বুঝছেন কি বলছি? তো এগুলা এইভাবে ইউজ করে, কোনো একটা কোড দেওয়ার জন্য এগুলা ইউজ করা হয়, কোড মার্ক, বুঝে গেছে? আচ্ছা, এগুলো মানে আইকন খুঁজতেছেন না কেন আপনি? দেখেন আপনি যে চিন্তা করে কাজ করতেছেন না, এর একটা প্রমাণ দেই আমি, ঠিক আছে? চিন্তা করে কাজ করতেছেন না, এর একটা প্রমাণ দেই আমি। এটা আপনি এখানে কিভাবে দিছেন? ক্রপ করে। এটা তো স্যার, যদি আপনি এই কাজটা লোগোতে করতেন আমি কিছু মনে করতাম না।
এটা যদি আপনি লগোতে করতেন আমি কিছু মনে করতাম না, যে ভাবতাম যে ঠিক আছে, কিন্তু এইগুলো তো আপনি করবেন স্যার, এগুলো তো এটার কাজ, এখানে তো এটার কাজ। শুধু ইমেজটা ক্রপ করছেন আর এগুলো লিখছেন না, পুরোটাই বসায় দিচ্ছেন। জি, শুধু এইটা ক্রপ করছেন পুরোটাই, আর কতটাতে এরকম করছেন? ওকে, এই আইকনগুলো পাওয়া যায় স্যার, আর এই আইকনগুলো বানাইতে আপনার কত সময় লাগবে বলেন? এই আইকন বানাইতে আপনি খালি একটু চিন্তা করেন, চিন্তা করলে এই ধরনের আইকন আপনারাও বানায় ফেলতে পারেন। দেখেন এগুলা ডিফিকাল্ট কিছু না, বুঝা গেছে? কি আছে আপনি জানেন এই আইকনের মধ্যে? স্যার এটা বড় করেন, অন্য কোনো কালার দেন। আর একটু কারেকশন, রাউন্ড করা, কি করা, এগুলো আপনি করতে পারেন। এইটাকে রাউন্ড করবেন, এখানে আছে আপনার দুই দিকে রাউন্ড হবে, এরকমও করতে পারেন, এরকমও রাখতে পারেন, বুঝতে পারছেন? এই জায়গায় রাউন্ড করবেন, এখানে এটা দেখেন, এই জায়গায় রাউন্ড করবেন, এটা দেন, মানে এইগুলো তো আমরা করতে পারি স্যার। অ্যাটলিস্ট এই এই কাজগুলো তো আমরা করা উচিত, পারা উচিত, এগুলো তো আমাদের ডিফিকাল্ট হওয়ার কথা না, এগুলো আমাদের করা উচিত না? আর একটু চিন্তা করেন, আর একটু ইনোভেটিভ ওয়েতে, আর একটু ইউনিক ওয়েতে আপনি একটা বানান স্যার, 6টা বানাইতে হবে না। কিন্তু ওই যে আমি করতে চাচ্ছি না কেন আমি জানি না। এগুলোই তো শিখবো স্যার, এগুলোই তো শিখবো, এগুলোই তো আমার ডিজাইনটাকে ডিফারেন্টতে নিয়ে আসবে। ওকে, প্রবলেম আছে, অনেক প্রবলেম। এখন আপনি তো কিও করতেছেন, এটা কেন বানাইলেন না? ও, এটা রিভার্স কেন? আপনি জাস্ট সিম্পলি এইখানে যে গ্রেডিয়েন্টটা আপনি ইউজ করছেন, যে গ্রেডিয়েন্টটা আপনি এখানে ইউজ করছেন ওইটাকে জাস্ট রিভার্স করে দেন, তাইলে তো এই সাইডটা ওইদিকে চলে আসলো। আপনার তো এইটা আসবে এইদিকে, এটা যাবে ওইদিকে, রিভার্স করে দেন স্যার, তাহলে তো হয়ে গেল। জি স্যার, এটা হয় না বলতেছেন? আচ্ছা মানলাম, আমরা জানি এখানে একটা কালার, এখানে একটা কালার, দুইটা কালার আছে তাই না? আমরা দেখতেছি, দেখেন এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে। ওকে, লেটস সোয়াপ। এই তো হয়ে গেল। তাইলে অ্যাঙ্গেল ঘোরান, এখান থেকে এডিট করেন। এই যে দেখেন, আমি এইভাবে দেখেন, আমি যদি চাই এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইদিকে আসবে, দেখেন এইদিকে আসবে, এইদিকে আসবে, দেখেন এইদিকে আসবে, হবে না কেন? জি, ওকে, এডিট লেখা এটা আসে না। ওকে, ফরগেট অ্যাবাউট এডিট লেখা, এটা বাদ দেন, আপনার লেখা আসে না। আপনি এখানে এডিটে আসেন, এই যে টুল আছে গ্রেডিয়েন্টের, আপনি দেখেন তখন আপনার এটা উপরে আছে কিনা। আপনার যদি স্ট্রোক উপরে থাকে এডিট আসবে না, পেপারগুলো বুঝেন, এডিট নাই, এটাও আসতেছে না, কারণ আপনার স্ট্রোক উপরে দেয়া। আপনি যদি ফিলটাকে উপরে দেন সবই আসবে, বুঝছেন কি বলছি? ওকে, আমি প্রশ্ন করে করে আপনাদের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করি, কারণ আপনারা কেন আটকায় যাচ্ছেন, আমি হেল্প করতে চাচ্ছি, বুঝতেছেন? এইরকম এই যে এইগুলা আপনাদের কি করতেছি, কোথায় কোথায় আমি জিজ্ঞেস করতেছি, বাইর করতেছি, পার্সোনালি কেউ নেবেন না, আমার এখানে কোনো কিছুই নাই, বুঝা গেছে? আর আমি বোঝার চেষ্টা করতেছি কেন আপনি এলেনে চিন্তা করতেছেন না, আর একটু মনোযোগ দিয়ে আর একটু দেখে কেন কাজ করতেছেন না, বুঝছেন কি বলছি? মানে প্রবলেম যখন আসে আমি প্রবলেমটা রেখে দিচ্ছি না, তো নিজে ওইটা থেকে বাইর হওয়ার চেষ্টা করতেছি, পারতেছি না, কিন্তু কারো হেল্প নিচ্ছি না, বুঝছেন কি বলছি? ইভেন আজকে আমাকেও বলেন নাই যে স্যার এরকম আমার গ্রেডিয়েন্ট দিতে সমস্যা হয়,
আপনি এটা হজম করে নিয়েছেন। আচ্ছা, ওকে, যাই হোক, ছোট মানুষ আপনি না আবার ঘাবড়ায় যান, আমি এটাই চিন্তা করতেছি। ঘাবড়াচ্ছেন না তো? জি, ঘাবড়াচ্ছেন না তো? এগুলো শিখতে হবে না আমাদের? এগুলো যদি ডিটেলসে আমরা না শিখি তাহলে কীভাবে হবে? জি, এই সার্কেল অনেকভাবেই করা যায়। এর মধ্যে সহজ রাস্তা হইল, এটা। বুঝছেন কি বলছি? অনেকভাবে প্যাটার্ন দিয়েও করতে পারেন। প্যাটার্নে গেলে আবার ওইটাকে প্যাটার্ন মেক করে আর একটু অ্যাডজাস্ট করতে হবে। বুঝা গেছে? সো এটা এইভাবে করা যায়। ওকে, গুড। বাকি যে কি আছে টাইপোগ্রাফিতে দেখেন, এখানে সমস্যা হচ্ছে, এগুলো আমাদের জন্য মেজর ইস্যু। এখানে দেখেন লাইন কয়টা? 5টা। আমরা রুলসেও বলছিলাম যে 5টা, 5.5টা, এর বেশি আমরা একটা প্যারাগ্রাফে দেবো না, এগুলো বোরিং লাগে দেখতে। বুঝে গেছে? তো আমাদের ওইটাখানে রাখতে হবে। দেখেন আপনি এখানে 7-8টা দিয়ে দিচ্ছেন, কারণ কি আপনি সাইজ মিলাইতে পারতেছেন না। আপনি যখন সাইজ এখানে ছোটো করে দিচ্ছেন তো প্যারাগ্রাফ এবং লাইন হাইটটা আপনি করতেছেন না। আমি ওখানে স্পেসিফিকলি দেখাই দিয়েছিলাম, তাই না, যে লাইন হাইটটা আমরা একটু না দেখাই দিই না। এইগুলাতে লাইন হাইট দেখেন, লাইন হাইট বুঝছেন তো? এই যে এটা যেটা আছে, এটা আমাদেরকে কী করতে হবে? একটু বাড়াইয়া দিতে হবে। তো আমরা এখানে দেখলে কিন্তু বুঝে ফেলি যে এখানে আমার গ্যাপটা একটু বেশি, তখন এখানে 1.4 আমরা ইউজ করতে পারি, অথবা 1.5 এটা মাল্টিপ্লাই করে আমরা ইউজ করতে পারি। ওকে, কালার ব্যাপারে আমি বলে দিছি। তারপর আপনারা কি করতেছেন না, কালারটা ওইভাবে করতেছেন না। দেখেন আপনার আইকন এটা একসাথে মনে হচ্ছে, বাট এটা সামহাও অন্যরকম কিছু মনে হচ্ছে। বুঝতেছেন? এই টুকটাক জিনিসগুলো ভালোভাবে করেন, দেখবেন আপনাদের সমস্যা হবে না। দেখি আরেকটা। এই তো আইকন পাইছেন না, ওইগুলাও এখান থেকে নিয়ে বসাই দিচ্ছেন। জি, না বসাবেন না। এই আইকনগুলা আপনি দেখেন, আইকনটা কি দেখলে আমরা চিনতেছি কি? একটা অ্যাম্বুলেন্স, তাই না? একটা অ্যাম্বুলেন্স না? অ্যাম্বুলেন্স আইকন লিখি, দেখেন। দেখেন এখানে গেলে আমরা পেয়ে যাব ব্যাকটিজি। ব্যাকটিজিতে গেলে দেখেন আইকন, ডাউনলোড করেন। বুঝছেন কি বলছি? আপনি ওই সিরিঞ্জ দরকার, আপনি সিরিঞ্জ লেখেন। এইটাটা আমরা সিরিঞ্জ ভেক্টর লিখতে পারি। সিরিঞ্জ ভেক্টর লিখলে এখানে দেখাচ্ছে না? ওকে, জি, স্পেলিংয়ের সমস্যা, তাই না? দেখি, আচ্ছা, ও সি, এটা কেন আসলো এখানে সি? এই জন্যই তো আসতেছে না। এই যে দেখেন এখানে গিয়েও পাবেন ওইটা। গুগলে সুবিধা হয়, স্পেলিং এরর হইলেও আপনাকে দেখায় দেবে। আর এখানে আসলে এই যে দেখেন আপনি পেয়ে যাচ্ছেন। জাস্ট একটু আইডিয়া করেন আমি এখানে আসলে কি ধরনের আইকন আছে এখানে, একটু চেষ্টা করি কাছাকাছি একটা দিয়ে দিলেই হইলো। এখানে জরুরি না সিরিঞ্জ আছে, এইটা পাইছেন, এখন এইটা বুঝতেছেন না আপনি, ঠিক আছে, ক্যাপসুল দিয়ে দেন, ট্যাবলেট দিয়ে দেন। জি, আচ্ছা, ওকে, আপনাকে ছেড়ে দেয়, আর কাউকে দেখি। বুঝছেন তো ব্যাপারগুলো? ওকে, শুভ। হ্যাঁ, এই প্রবলেমটা দেখেন আপনারা খেয়ালই করতেছেন না। আচ্ছা, আজকে কি ক্লাস আমি এখানে এইগুলো দিয়েই শেষ করে দেব? আপনিও এটা কি করছেন, ক্রপ করছেন নাকি? জি, ফ্ল্যাট আইকন থেকে, বাট পিএনজি ইউজ করছেন নাকি? না, পিএনজি কেন ইউজ করব? ধরেন, আচ্ছা বুঝতে পারছি আমি, কিতে আসেন, ধরেন আমাদের এই যে সিরিঞ্জ লেখছি, এখন এইটা আমি কোনোভাবেই কি পাচ্ছি না,
কোনোভাবেই আমি আইকনটা পাচ্ছি না, মানে ফ্রিতে ডাউনলোড করতে পারতেছি না, এই আইকনটা আমার দরকার। তো অসুবিধা নাই, আমরা ইমেজ ট্রেস দেখছিলাম না স্যার? সো আমরা ইমেজ ট্রেস করে নিতে পারি। এটা দেখেন পিএনজি, এটা হবে না, এটাকে নিয়ে আসলাম। পিএনজি তো আমরা এগুলোর মধ্যে ইউজ করব না, এটাকে আমরা ইমেজ ট্রেস করে ফেলি। ছিল ওটা, এই তো ভেক্টর হয়ে গেছে স্যার, বুঝতে পারছেন? ভেক্টর হয়ে গেছে। যদি ফার্দার কোনো কারেকশনের দরকার হয় এগুলো করে ফেলেন। আমরা এখান থেকে সিম্পলিফাই করেও করতে পারি, সিম্পলিফাই করলেও অনেক অনেক কী হয়ে যায়। আর যদি না হয় এই জায়গাটা আমরা ঠিক করতে পারি। এবং এগুলো দেখেন ডিফিকাল্ট কিছু না, বুঝছেন? এগুলো ডিফিকাল্ট কিছু না। আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিছেন, এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল, ওইটাকে আপনি একটা নির্দিষ্ট ছন্দে রাখেন, মাইনাস ফ্রন্ট করে দেন, এই জায়গায় তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন কী বলছি? এরকম আপনি একটু চিন্তা করেন, চিন্তা করে করে দেখেন, বাকি কাজগুলো করা ডিফিকাল্ট কিছু না। সবাইকে বলতেছি, বাট আমরা পিএনজি বা শর্টকাট রাস্তায় যাব না। এটা যদি আমি এখন কষ্ট করে বানায় নিতাম, কি হয়তো লাভ? আমার যত ডিজাইন আমি বানাবো, আমার যখনই দরকার পড়ে, এটা আমার কাছে আছে, আমি নিজে বানাইছি, অ্যাসেট আমার কাছে আছে, এটা আমি যে কোনো সময় ইউজ করতে পারবো। একদিক দিয়ে আমি নিশ্চিন্তা হয়ে গেলাম। তো এইভাবে কাজ আমাদের কি করতে হবে। ওকে, সো দেখেন, সে 3টা 2টা 5টা 2টা প্যারাগ্রাফে নিছে, বুঝে গেছে? আমরা কেন 5 লাইন এরকম নিলাম? জি স্যার, ধরেন এখানে 5 লাইন, আমার এই 3 লাইন পরে প্যারাগ্রাফ আরেকটা এখানে চলে আসছে, বুঝে গেছে? ধরেন আমি এখান থেকে এন্টার দিলাম, এন্টার দিলাম। এখন আমি প্যারাগ্রাফের আগে আমার কি স্পেস দরকার। সো দেখেন, আমরা প্যারাগ্রাফ টুলে আমরা শিখছি যে স্পেস বিফোর, স্পেস আফটার। সো আগে দরকার হইলে দেখেন আগে আমি পেয়ে যাচ্ছি, বুঝছেন কি বলছি? তো আমার পরে দরকার হইলে পরে আমার এটা দিয়ে আমি পরে নিতে পারি। অপশন আছে দেখেন আমাদের, তো আমরা ওইভাবে এই স্পেসটা এখানে করে দিতে পারি। ওকে স্যার, আপনিও এই আইকন বানান নাই? সময় নষ্ট হচ্ছে, তাই না? গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে। এটা করছেন কিভাবে? জি না না, এই যে 3টা পার্ট কিভাবে নিয়েছেন? আলাদা করে নিয়েছেন? দরকার নাই তো স্যার, এটা মনে হয় দেখাইছি আপনাদের বিজনেস কার্ডে, দেখাইছিলাম না? আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, ওকে, অবজেক্ট, পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এটা দেখাইছিলাম না? দেখাইছি। স্প্লিট মানে কেটে টুকরো করে দেয়া, ভাগ করে ফেলে, এটা দেখাইছিলাম না? সো এখন আমাদের 3টা কলাম দরকার। প্রিভিউ অন করে, এই যে 3টা কলাম হয়ে গেল, কলামের ফাঁকে গ্যাপ, বুঝতেছেন? তারপর ওকে করে দিলাম। বাকি কাজটা আমরা জানি কি করতে হবে। এই 2টা ধরলাম, এই 2টা ধরলাম, বুঝেন কি বলছে? এটা এইভাবে। আচ্ছা, গুড। আমি আর আজকে সময় দেই না আপনাদের। আমি যতক্ষণ রিভিউ দিলাম, অনেকের আমাদের সিমিলার প্রবলেম আছে, সিমিলার প্রবলেম আছে না? তো আমরা জেনে গেলাম যে এই সমস্যাটা সমাধান করব কীভাবে, বুঝে গেছে? ওকে, আর আর কি মার্জিন কই? ওকে, আমরা একটা জিনিস এইখানে বারবার ভুল করতেছি, যেটা হলো আপনি ঠিক আছে, আপনি ঠিক করছেন, অন্য অনেকের আমি দেখছি এখানে আমরা অ্যালাইনটা এটাকে করতেছি কোথায়? পুরোটার সাথে, বুঝেছেন? এখানে অ্যালাইনটা হবে আমার প্রিন্ট এরিয়া থেকে, এই জিনিসটা মনে রাখবেন। উপরেরটা কিন্তু নাই, এখানে উপরেরটা কেটে ফেলে দিছে, দেখেন এটা মিডলে আছে। আর আপনি যখন এটার সাথে অ্যালাইন করবেন মিডল, তখন কেটে ফেলে দিলে এটা উপরে উঠে যাবে, দেখাবে উপরে আছে, বুঝতে পারছেন? তো সবসময় আমাদের ডিজাইন কাউন্ট করবো কোত্থেকে? প্রিন্ট এরিয়া থেকে। এর বাইরে যেগুলো আছে এগুলো কেটে ফেলে দেবে,
বুঝছেন কি বলছি? সেই অ্যালাইনমেন্ট যা আছে এগুলো আমরা ওইভাবে করবো, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে ফাইন। আর কারো স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আমি ওইটা নিয়ে কথা বলি। লামিয়া আসছেন? জি আপনি স্পেসিফিক কোনো প্রবলেম আছে ওইটা থাকলে বলতে পারেন কারো, না হয় আমি আজকের ক্লাস শুরু করে দেই এবং আগামী ক্লাসে আমরা একটা ওন ডিজাইন প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আছে কোনো প্রবলেম না থাকলে আমরা আগে যাই। কি গুড। সো এই লেখাটা আরেকটু বড় করতেন, সাইজ বড় করে দিলেই হয়তো। ওকে, কারো কোনো কিছু আছে? না হলে আজকের ক্লাস নিয়ে কথা বলি। রুবিনা আক্তার আসছেন আপনি? দেখে ফেলি। ওকে, দেখেন এইটার কালার আমি কয়েকবার আপনাদের বিজনেস কার্ডেও বলছি, সাইজ এবং কালার পাশে রেখে এগুলা কি করা উচিত ছিল। যাই হোক, আইকনের সাইজ এবং এটা ভিজিবিলিটি অনেক অনেক আরেকটু যত্ন দিতে হবে স্যার, আরেকটু যত্ন নিয়ে কাজ করতে হবে। বুঝে গেছে? এই লাইনটা যখন আমি একটা বানাইছি, তিনটা আমার হয়ে গেছে। বুঝতে পারছেন? এই যে সেকশন, পুরো সেকশনটা আমি একটা বানাইছি, আমার তিনটা হয়ে গেছে। জাস্ট আমি কপি করে রিপিট করব, এখানে আইকনটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করব, এখানে লেখাটা চেঞ্জ করব, দ্যাটস ইট। আর আমার কিন্তু তিনবার এটা বানাইতে হবে না। বুঝা গেছে? কালারটা দেখেন, অ্যালাইনমেন্ট দেখেন, এগুলো মিসিং আছে। বুঝতে পারছেন? তো এগুলো এইভাবে করেন। দেখেন, ফটো নিয়ে আমি কথা বলতেছি না, ফটো আপনি ডিফারেন্ট রাখেন, অসুবিধা নাই। বাট একটা প্রবলেম আছে যে এটাকে আপনি দেখেন সবাইকে দেখা যাচ্ছে না, এই জন্য আপনি কী করছেন, লম্বালম্বি এরকম টেনে টুনে কী করে দিয়ে দিচ্ছেন। এটা করা যাবে না, কোনোভাবে ইমেজ ডিস্টোর্ট করা যাবে না। প্রয়োজনে ওই ইমেজই ফেলে দেবেন, আরেকটা ইমেজ নেবেন, যেটা আপনি ফিট করতে পারতেছেন না ওই ইমেজ ফেলে দেন, আরেকটা নেবেন, কিন্তু কোনোভাবে ডিস্টোর্ট করা যাবে না। শিফট ছাড়া ধরে এটাকে এরকম লম্বাটে চ্যাপটা এরকম করা যাবে না, এটা মাথায় রাখবেন। ওকে, আপনি তো কিচ্ছাই শেষ করে দিয়েছেন, এক প্যারাগ্রাফ দিয়ে শেষ করে দিয়েছেন, সব শেষ। তা আমি শিখলাম কি তার? আমি এখান থেকে শিখলাম কি তাইলে? এরকম করা যাবে না, অ্যাবসলিউটলি এরকম করা যাবে না। নিজের ক্ষতিটা আমরা করব না। কে আসছেন? আনামুল আপনি? ওকে, এটা নিতে পারেন নাই? আর এই যে দেখেন ফ্ল্যাটভাবে দিয়ে গেছেন, সময়ের অভাব, তাই না? প্যারাগ্রাফ বানাইতে কত সময় লাগে স্যার? আপনি তো লিখতেছেন না ওইটা। জি, যে আমি প্যারাগ্রাফটা নিলাম, কত সময় লাগলো আমার এটা নিতে? কত সময় লাগলো বলেন? তারপর আপনার দুইটা দরকার, এটাকে নিয়ে আসেন, 2 লাইন হয়ে গেছে, এটাকে নিয়ে আসেন। 4 লাইন দরকার, 4 লাইন হয়ে গেছে, এটাকে নিয়ে আসেন। তো এইভাবে তো আমরা করে ফেলতে পারি স্যার, কিন্তু আপনি তো ওই যে 2 লাইনই বসাই দিয়েছেন, 3 লাইন নাকি একটাই লাইন, ওইটাকেই বারবার কি করতেছেন, তাই না? কষ্ট আপনি বেশি করছেন, মনে করছেন যে ওইটাই মনে হয় সহজ, কিন্তু কষ্ট করছেন আপনি। ওইটা সহজ, একটা প্যারাগ্রাফ নিয়ে ওইটা সহজ। আর এই যে দেখেন ইমেজ, আপনি কি খুঁজলেন, এটা কিসের জন্য বানাইছে, আপনি কি নিলেন? যাচ্ছে না তো। দেখেন কই নিয়ে রাখছেন লোগো। কালার হয় না কেন? ভালো করে কইরেন, এইভাবে কাজ করলে হবে না। বুঝে গেছে? তো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে নাকি কারো কোনো আছে কিছু বলার? কারো কোনো আর কোনো প্রবলেম থাকলে ওইটা বলতে পারেন, আমি ওইটা নিয়ে কথা বলি। আজকে শুরু করি। আজকের কাজ হইল, এই যে একটা ডিজাইন আমরা দেখলাম, এই ডিজাইনের মধ্যে কেন এই জিনিসটা আমার ভালো লাগতেছে না, ডিজাইনের মধ্যে কি থাকা উচিত, আমি যখন ডিজাইন করব কীরকম করা উচিত, হ্যাঁ, অথবা
এগুলা কেন করা হয় এই জিনিসগুলো নিয়ে আমরা আরেকটু কথা বলি। আমরা আজকে যেটা করব সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস করব। কিভাবে এগুলো অ্যানালাইজ করে আমরা বাইর করতে পারি যে এই ডিজাইনটা ভালো কি না, এই ডিজাইনটা ঠিক আছে কি না, কী মিসিং আছে, ডিজাইনের মধ্যে কি কি দিয়ে আমি যদি চেক করি তাইলে এটা পাবো। বুঝতেছেন স্যার? এখন আসেন অ্যাডভার্টাইজমেন্টটা জরুরি কেন এটা বুঝি। আমরা তো যা করতেছি ডিজাইন আমরা বলছিলাম অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তাই না? এখন অ্যাডভার্টাইজমেন্টটা জরুরি কেন, কেন অ্যাডভার্টাইজমেন্টটা জরুরি? দেখেন আমরা যখন কাজ করব ডেফিনেটলি ক্লায়েন্টের জন্য কাজ করব, ক্লায়েন্টের একটা কি থাকবে, ক্লায়েন্টের একটা প্রোডাক্ট থাকবে, সার্ভিস থাকবে, সে ওইগুলোকে মানুষ পর্যন্ত নিয়ে পৌঁছানোর জন্য আমাদেরকে দিয়ে ডিজাইন করাবে। বুঝতে পারছেন? আমাদের ডিজাইন করতে হইলে তার উদ্দেশ্যটা কি এবং কি চাচ্ছে সেইটা থেকে এই জিনিসগুলো আমাকে ভালোভাবে বুঝতে হবে। এবং অ্যাডভার্টাইজমেন্ট কেন গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে, কতটুকু ইম্প্যাক্ট ফেলে। এটা ক্লায়েন্টের জন্য বললাম, আমাদের নিজেদের জন্য আমরা যে সার্ভিসটা আমরা এখানে শিখতেছি এটা একটা কাজ, বুঝা গেছে, একটা সার্ভিস। এটা আমি বিজনেস করব। এখন এই সার্ভিসটা আমি শেখার পর কেউ জানলো না, কেউ জানলো না, তাইলে আমার লাভ হইল? কেউ সার্ভিস নেবে আমার না। এই জিনিসটাকে জানান দিতে হবে কি করে? অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে। বিভিন্ন বিভিন্ন মাধ্যম আছে অ্যাডভার্টাইজমেন্টের, টিভি আছে, প্রিন্ট মিডিয়া আছে, এরকম অনেক মাধ্যম আছে, আরও অনেক পন্থা আছে। তো এইগুলাই আসলে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় এই কারণেই যে তার প্রোডাক্টটা সার্ভিসটা জানান দেওয়ার কারণে। বুঝতে পারছেন? গুরুত্বটা কতটুকু আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দেখি। অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি না, লক্ষ লক্ষ টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে, দেখি না? এবং মাঝে মাঝে আমরা হাসি, কত বোকা হইলে এরকম করে, মানুষ তো দেখে না। এরকম আছে, ধরেন আপনি কোনো একটা কাজ দেখতেছেন অথবা কোনো একটা ভালো স্পিচ শুনতেছেন, হ্যাঁ, এই সময় ফট করে চলে আসলো অ্যাডভার্টাইজমেন্ট, এসেই বলল কি যে তোমার দাঁতে তোমার যে কি আছে, টুথপেস্টের নমক আছে নাকি, এটা আছে নাকি, ওইটা আছে নাকি, এরকম আসে না, চলে আসে না? এবং ওই সময় আমরা যা জানি মোটামুটি মনে মনে বলে দেই, কেউ কেউ একটু জোরেও বলি, কারণ ওই সময় তো বিরক্ত করে, তাই না? এখন বেচারা লক্ষ টাকা খরচ করে গালি খাইতেছে, গালি খাইতেছে না? এবং আমরাও চিন্তা করতেছি কেন এরকম করতেছে, এরকম করতেছে, চিন্তা করি না? কিন্তু ব্যাপারটা দেখেন কি করে তারা। এই যে আপনি তাকে বকলেন, কি করলেন, হ্যাঁ, কিন্তু আপনি যখন টুথপেস্ট কিনতে যাবেন, স্যার কি কিনবেন? ওই আপনার মনে পড়বে যে ও তো বলছিল এটাতে লবণ আছে, এটাতে কি নাই, ওইটা এরকম। আপনি কোনটা কিনবেন? যেটা বেশি শুনছেন, মনে করবেন না এটা ঠিক আছে, ওইটা কিনবেন। বুঝতেছেন তারা কোথায় খেলে? ওই সময় তো আপনি ঠিকই গালি দিয়েছেন তারে। এখন ওই ওই টুথপেস্টের পাশে খুবই ভালো একটা টুথপেস্ট পরে আছে, খুবই ভালো, প্রাইসও ভালো এবং প্রোডাক্টটা জেনুইনলি খুবই ভালো। বুঝতেছেন স্যার? তারপরেও আপনি কি করতেছেন না, ওইটা নিচ্ছেন না, কারণ কারো মুখে এটার নাম শুনেন নাই, কেউ কিছু বলে না এটা সম্পর্কে, কোথাও শুনেন না এটার নাম, আপনি ভয় পাচ্ছেন বাবা কি থেকে কি নিয়ে নেই আরও দাঁত যাবে। বুঝছেন কি বলছে? দেখেন একটা যেটা আপনি নিচ্ছেন ওইটার মধ্যে আসলেই যে লবণ দিছে এটার কোনো গ্যারান্টি নাই। এখন তো বলা হয় এটা আছে ওইটা আছে, কে দেখে, কিন্তু ওইটার মধ্যে সব থাকার পরেও আপনি ওইটা নিচ্ছেন না, কারণ ওইটা সম্পর্কে আপনি শুনেন নাই। আর ওইটা সম্পর্কে এত বেশি শুনছেন আপনি ওইটা নির্দ্বিধায় আপনি নিয়ে নিচ্ছেন, যে সবাই নিচ্ছে, কারো কিছু হচ্ছে না, আমিও নিয়ে নিই। এটা কিসের মাধ্যমে হচ্ছে? অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে হচ্ছে। এতটাই পাওয়ারফুল অ্যাডভার্টাইজমেন্ট। আপনি দেখবেন যেই অ্যাডভার্টাইজমেন্টগুলো বেশি হচ্ছে ওই জিনিসগুলাই মানুষ কিন্তু প্রথম চয়েস থাকে। আপনি সিম কিনতে গেলে প্রথমেই আপনার কনসিডারেশনে থাকে গ্রামীণ ফোন, প্লাস্টিক কিনতে গেলে প্রথমেই আপনার কনসিডারেশনে থাকে আরএফএল, অটোমেটিক্যালি চলে আসে, কারণ এগুলো এত বেশি শুনছেন আপনার মগজের মধ্যে বসে আছে এগুলা। এই হইল অ্যাডভার্টাইজমেন্ট। তো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কিছু জিনিস রাখা লাগে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, যাতে মানুষ সহজে মনে রাখে, এই মানুষ সহজে কি করতে পারে। আর মানুষের এত সময় নাই এখন যে আপনি সবগুলা পোস্টার বা বিলবোর্ড এগুলা কি খুব মনোযোগ দিয়ে পরে পরে আসেন, আসার সময় এতগুলা দেখছি এরকম আসেন, এত সময় নাই স্যার, মানুষের এত সময় নাই। বাট কোনো একটা জিনিস ইন্টারেস্টিং পাইলে কিন্তু আপনি ঘুরে দেখেন, এরকম হয় না? চলার পথেও আমরা কিন্তু ঘুরে দেখি এরকম। তো
তো ওই জিনিসগুলো আমরা কিভাবে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে রাখতে পারি, একটা প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে তৈরি করতে পারি এবং ওইটা প্রফেশনাল হয়েছে কিনা, মিসিং আছে কিনা, এটা কিভাবে আমরা বুঝতে পারি, এই অ্যানালাইজের মাধ্যমে আমরা আসলে এটা জানতে পারবো। আমরা যদি যাই সার্ভারে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস, ওকে, এইটার মাধ্যমে আমরা এটা জানতে পারবো। সো এখানে গিয়ে আমরা বুঝবো যে একটা ইফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে আমরা তৈরি করতে পারি, একটা ইফেক্টিভ যেটা মানুষজন দেখবে, জানবে, মনে রাখবে, এটার মাধ্যমে তার ক্লায়েন্ট যে কারণে আমার কাছে আসছে ওই জিনিসটা সে হাসিল করতে পারবে, এটা আমরা এখান থেকে করতে পারবো। সো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা নোট নেন। স্যার আপনাদের খাতে কাগজ নাই কেন, কলম নাই কেন? আর কত বলবো স্যার বলেন, এখন আমরা তো বড় হয়েছি অনেক। ওকে, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইফেক্টিভ ডিজাইন। আমরা ডিজাইন শুনছি, ডিজাইনের প্রিন্সিপাল শুনছি, এলিমেন্ট শুনছি, কীভাবে প্রফেশনাল ডিজাইন করতে হয় এটাও দেখছি, রাইট? এখন আমরা দেখব যে একটা ইফেক্টিভ ডিজাইন আমরা কিভাবে করতে পারি। এই জিনিসটা এখানে দেয়া আছে, টিপস ফর প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্ট। একটা প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে আমরা করতে পারি এটা। সো অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি, প্রথমে এটা আমরা বুঝি। Advertisement is the communication medium in which a product, brand or service is promoted to attract audience, interested, engagement and sales. কি করে একটা অ্যাডভার্টাইজমেন্ট, কি করে মেইনলি, কি করে একটা কমিউনিকেশন মাধ্যম। এটা অ্যাডভার্টাইজমেন্ট হলো একটা কমিউনিকেশন মাধ্যম। ওই যে তার টুথপেস্ট আছে, ওই যে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কি করা হয়, এই ব্র্যান্ড, প্রোডাক্ট অথবা সার্ভিসকে কী করা হয়, প্রমোট করা হয় এটার মাধ্যমে, যার মাধ্যমে কি হয়, অডিয়েন্সের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয়। আমরা যখন বারবার দেখি এটার প্রতি একটা ইন্টারেস্ট আমাদের আসে। তারপর এঙ্গেজমেন্ট, এই জিনিসটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি বা আমরা এটা খোঁজার জন্য চেষ্টা করি, বা আমরা যখন আমাদের দরকার পড়ে তখন ওটাকে আমরা খুঁজি। তারপর কি, সেল, এটা যখন আমরা করি ডেফিনেটলি তার সেলটা আসে। ব্যাপারটা বুঝছেন? এই জিনিসটা করে আসলে একটা অ্যাডভার্টাইজমেন্ট। আশা করি ব্যাপারটা বুঝতেছেন আপনারা। ওকে, তো হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট আর এফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট আমরা কীভাবে করব, এটা আমরা ভিতরে যাই। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট কি? অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো কিছু হইতে পারে, যেটা আমরা ডিজাইন করতেছি এর যে কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট হইতে পারে। যেমন আমরা বিজনেস কার্ড করছি, কি করছি, এগুলা এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট হইতে পারে বিজনেস কার্ড, অথবা স্টেশনারি ডিজাইন, অথবা ফ্লায়ার ডিজাইন, অথবা সোশ্যাল মিডিয়া, অথবা বিলবোর্ড। এইগুলা হলো মাধ্যম, এগুলোর মাধ্যমে কি করা হয়, অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। এরকম আরও অনেক জিনিস আছে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যম, বুঝেছেন স্যার? তো ওই জিনিসগুলো আমরা দেখি একটু ভিতরে গিয়ে। আসলে কি ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টের ইম্পর্টেন্সটা একটু আগে আমি আপনাদেরকে কি করছি, এক্সপ্লেন করছি। অ্যাডভার্টাইজমেন্ট আর আ গ্যারান্টিড মেথড অফ রিচিং অ্যান অডিয়েন্স, একটা গ্যারান্টিড কি মেথড, যেটা দিয়ে আপনার অডিয়েন্সকে রিচ করবে বা অডিয়েন্স পর্যন্ত আপনি যাইতে পারবেন, পৌঁছাইতে পারবেন। বাই ক্রিয়েটিং অ্যান্ড এঙ্গেজিং অ্যাড, যে কোনো অ্যাড বানাইলে হবে না, এঙ্গেজিং অ্যাড, প্রফেশনাল অ্যাড অথবা কি আপনার ইফেক্টিভ অ্যাড যদি আপনি কি করেন, and spending enough to reach your target user, advertisement can have an immediate impact on your business, on business, আপনার যে বিজনেস আছে এটাতে একটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট ফেলবে। কি করতে পারে, আমরা এখানে কিছু লিস্ট দেখতেছি কি করতে পারে। ইনক্রিজেস সেলস, ইনফর্মস কাস্টমার্স, তারপর কি হেল্পস ইন্ট্রোডিউস প্রোডাক্ট, ইনফর্মস ইউ অ্যাবাউট ইউর কম্পিটিশন, তারপর কি রিটেইন কাস্টমার্স, increases employee morale, differentiate your brand, increases customer trust, reaches target customers, explain company values. এই দেখেন এই ব্যাপারগুলো একটু আগে যেগুলো আমি এক্সপ্লেন করছি এগুলো সব কিছুর মধ্যেই পড়ে। সে অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে ওই সময় সে গালি খাইছে কিন্তু আপনার একটা আস্থা অর্জন করে নিছে, এবং এই আস্থা অর্জনের কারণেই কিন্তু আপনি কেনার সময় তাকেই কনসিডার করতেছেন। এটা করছে সে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তারপর কাস্টমার ধরে রাখা, তারপর এমপ্লয়ি মরাল, এখানে বলতে কি বোঝাচ্ছে যে আপনি যখন অনেক ভালো অ্যাডভার্টাইজমেন্ট করবেন তখন আপনার যে কোম্পানি আছে এই কোম্পানির যারা স্টাফ আছে তাদেরও একটা মরাল কি হবে,
বুঝতে পারবে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার কি সম্পর্কে, ভ্যালু সম্পর্কে এগুলো যখন জানবে তারাও একটু কি হবে, আপনার মোটিভেটেড ফিল করবে কাজ করার জন্য। এখানে ওই ব্যাপারটাই আসলে কি করা হয়েছে। যাই হোক, এখন ইফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট আসলে কিভাবে আমরা করব, এর এর এতে যাওয়ার আগে আমরা বুঝি ইফেক্টমেন্ট কি বলে অ্যাডভার্টাইজমেন্টের টাইপ আমরা, বা কয় ধরনের ডিজাইন আমরা করব, বা কয় ধরনের টাইপের কি হয় অ্যাডভার্টাইজমেন্ট হয়। আমরা আসলে এখানে বলা হচ্ছে টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট বাই অডিয়েন্স, মানে দুই ধরনের অডিয়েন্সের জন্য আমরা কি করব, অ্যাডভার্টাইজমেন্ট করব। কয় ধরনের অডিয়েন্সের জন্য? দুই ধরনের অডিয়েন্সের জন্য। এক ধরনের অডিয়েন্স হইল সাধারণ ক্রেতা যারা আছে, মাস পিপল, বুঝা গেছে, বা জেনারেল মাস যেটা আছে, একদম সাধারণ যারা এমনি কনজিউমার, যারা গ্রেটার কনজিউমার যারা, তারা এরা কারা? এরা ধরেন ওই যে সাধারণ যে কনজিউমার আছে তাদের জন্য কারা কারা প্রোডাক্ট নিয়ে আসে, যে আপনার মনে করেন আপনার ক্লায়েন্ট যে আছে তার একটা প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, ফুড আছে, অথবা যে কোনো কিছু, মনে করেন একটা ফুড আইটেম, তো তার একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে, বুঝা গেছে, যে এই লেভেলের মানুষগুলো এগুলা খায়, এগুলা নেয়, বা এগুলা কিনে, বা এই সার্ভিসটা ইউজ করে। তো এটা হলো সে আসলো, এসে আমাকে ওই ধরনের পাবলিকের জন্য ডিজাইনটা করায় নিল। বুঝছেন কি বলছি? এটা হলো জেনারেল মাস। আর আরেকটা হইলো আমরা করব বিভিন্ন মার্কেট প্লেস অথবা ডিজাইনার চয়েস ডিজাইন। বুঝতেছেন? ডিজাইনার্স মানে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে এগুলা আপলোড দেব, নিজেরা ডিজাইন করে মার্কেট প্লেসে আপলোড দেব। আপলোড দেওয়ার পর কেউ ওইগুলা ডাউনলোড করে ইউজ করবে। ওই কেউ কারা? ম্যাক্সিমামই হইল প্রো লেভেলের যারা ডিজাইনার, বুঝতেছেন? সে গ্রাফিক ডিজাইনার হইতে পারে, সে ডিজিটাল মার্কেটার হইতে পারে, সে ওয়েব ডেভেলপার হইতে পারে। তার এখন এই ডিজাইনগুলো দরকার পড়ছে, সে ওই মার্কেট প্লেসে সাবস্ক্রাইব করা আছে, ওইখান থেকে সে ফটাফট ডাউনলোড করে দেবে। ডাউনলোড করে এর অংশবিশেষ অথবা ওই কনসেপ্টটাই সে এখানে ইউজ করে দেবে। এখন প্রশ্ন দাঁড়ায় যে একজন প্রো লেভেলের ডিজাইনার কেন এটা নেবে? সে তো নিজে বানাইতে পারে না? বানাইতে পারে। সে নেবে কেন? সে নেবে এই জন্যে, সে এটা বানাইতে পারে, কিন্তু তার এত সময় নাই যে এটা এখন বানায় সে এখানে সময় দেবে। সে রেডি পাইতেছে, ওইটা নিয়ে সে ইউজ করতেছে, বুঝতেছেন? ওইটা নিয়ে তার ডিজাইনের মধ্যে ইউজ করতেছে, তার যে পুরো প্রজেক্ট আছে প্রজেক্টের মধ্যে ওইটা ফিট করতেছে। তো তার এই সময় বাঁচাইতেছে এখানে। ব্যাপারটা বুঝছেন? আপনারাও এরকম হবে এক সময়, আপনারা হায়ার করবেন, যদি ঠিকঠাক মতো কাজ করেন, হায়ার করবেন আরও মানুষ, তাতেও যখন হবে না বিভিন্ন রিসোর্স ইউজ করবেন, বুঝতেছেন? তখন কাজ থাকবে অনেক। সো আমরা বেসিক্যালি, আমি যদি একদম সামারাইজ করি, তাহলে আমরা দুই ধরনের কাজ করব, দুই ধরনের অডিয়েন্সের জন্য কাজ করব। একটা হলো ক্লায়েন্টের জন্য, সরাসরি ক্লায়েন্টের জন্য, আর আরেকটা হলো মার্কেট প্লেস বা ডিজাইনার্সদের জন্য, বুঝতেছেন? তো সরাসরি ক্লায়েন্টের জন্য যেটা করব, এটা আমার ওই যে মাস পিপল বা জেনারেল মাস যেটা আছে, ওই তাদেরকে মাথায় রেখে আমার ডিজাইন করতে হবে। এখানে দুইটা জিনিস আছে, দেখেন। একটা হলো জেনারেল মাস। আমরা যদি এখানে দেখেন আপনি সব রুলস রেগুলেশন সব কিছু আপনি ফলো করে ডিজাইনটা করছেন, হ্যাঁ, তারপরেও দেখা যাবে ক্লায়েন্টের কারণে, ক্লায়েন্টের চাহিদার কারণে আপনাকে ওই ডিজাইন থেকে সরে আসতে হবে। বুঝতেছেন কি বলছি? সে আপনাকে বলল ঠিক আছে এটা গুড, বাট এটা এরকম না ওইখানে দাও, এটা এরকম না ওইখানে দাও, কালারটা এরকম করো। তখন আর আপনি আপনার ডিজাইনে থাকবেন না। এটা হলো ক্লায়েন্টের কাজ। দেখবেন আপনি যে কাজ করছেন ওইটা থেকে অনেকটা সরাইয়া দেবে অনেক সময়, বুঝতেছেন? তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে কাজ করতে হবে। ক্লায়েন্টের সাথে কাজ করার প্যারা নাই, মজা আছে, বুঝতেছেন? আপনি কাজ করে দিলেন, সে যদি কি থাকে ওইটা কারেকশন করায় নেবে, আপনি করে দিলেন, খুবই মজা। ক্লায়েন্টের সাথে কোনো ঝামেলা নাই, বুঝতেছেন কি বলছি? ওকে, এর মানে সব ক্লায়েন্ট ফেরেশতা না। কিছু ক্লায়েন্ট আছে আপনার লাইফ হেল করে ছেড়ে দেবে, এরকম আছে, এত প্যারা দেবে যে আপনি মনে হবে কেন গ্রাফিক ডিজাইন করতেছি, বুঝতেছেন? তো এগুলো আছে আমাদের এমনিতেই, দেখেন ব্যবসাতে আসে না, কোনো কাস্টমার এরকম চলে আসে যে না বেচলেই ভালো ছিল ওর কাছে, এরকম হয়, বুঝা গেছে? যাই হোক, আরেকটা হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেসে আপনাকে কি করতে হবে? যেরকম কোয়ালিটি মেনটেন করতে হবে, ওইরকম প্রিন্সিপাল মেনটেন করতে হবে, সব কিছু মেনটেন করে একদম ফুললি ডিজাইনটা করতে হবে। কারণ এটা জাজ করবে একজন প্রফেশনাল, আপনার মতো আমার মতো
একজন প্রফেশনাল, যে সে সব কিছু জানে, সে জানে ডিজাইনের প্রিন্সিপাল, সে জানে সব কিছুই, কোনো খুঁত রাখা যাবে না কোথাও, যেরকম আছে ওই রকমই সে ওইটা নিয়ে নেবে, তারপর তার তার মতো সব করে সে ইউজ করবে। বুঝতে পারছেন ব্যাপারটা? সো দুই ধরনের কাজ আমরা করব, এবং কেন এটা গুরুত্বপূর্ণ আমি আপনাকে এক্সপ্লেন করলাম। আমরা যখন মার্কেটপ্লেসের জন্য কাজ করব, সো সব কিছু মেনটেন করে আমাদের কাজ করতে হবে, এবং কোয়ালিটি অবশ্যই বাড়াইতে হবে, কারণ ওই ডিজাইন যারা কিনবে তারা অভিজ্ঞ ডিজাইনার। আর জেনারেল মাস যেটা ক্লায়েন্টের সাথে কাজ করব, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমাদের কাজ করে দিতে হবে। কোয়ালিটি ওইখানেও দরকার, বাট অনেক সময় ওইখান থেকে আমরা সরে আসতে হয় ক্লায়েন্টের ডিমান্ডের কারণে। বুঝতেছেন স্যার? ওকে, এখন অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইজ করার জন্য আমাদের এখানে কিছু পয়েন্ট আছে। বাই অ্যানালাইজিং অ্যান অ্যাডভার্টাইজমেন্ট উই ক্যান লার্ন আনসার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আমরা অ্যাডভার্টাইজমেন্ট যখন অ্যানালাইজ করব, তখন এই কোয়েশ্চেনগুলোর আনসার আমরা পাবো বা শিখতে পারবো বা জানতে পারবো। ওকে, আমি অন্যভাবে বলি, এই পয়েন্টগুলো ধরে যদি আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইজ করি, তাহলে আমি খুঁজে পাবো আমার অ্যাডভার্টাইজমেন্টে কোনো ভুল আছে কি না, কোনো সমস্যা আছে কি না, ইফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে কি না, এই জিনিসগুলো আমি বের করতে পারবো। সো এইখানে 13টা পয়েন্ট দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট 13টা পয়েন্ট। এগুলো আমাদেরকে ভালোভাবে, আমাদের যখন আমরা ডিজাইন করব, এগুলো ভালোভাবে আমাদের ফলো করতে হবে। ইভেন ডিজাইন করার পরেও আমরা এটা মিলায় দেখব কোনো কিছু মিসিং আছে কি না। যখন আপনি এটা ফুলফিল করতে পারবেন এবং আপনার সব কিছু ঠিক থাকবে, তখন আপনার ডিজাইন একটা ইফেক্টিভ ডিজাইন হবে। বুঝেছেন স্যার? ওকে, নাম্বার 1 দেখেন, হোয়াট ইজ দ্য জেনারেল অ্যাম্বিশন অর সাবজেক্ট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, আরও 5 মিনিট আছে 15তে না? হ্যাঁ, 10 হয়েছে তো, 15 ইনশাল্লাহ। আর একটু পরে আমাকে মনে করে দেয়। তারপর আরও যেটা আনসারগুলো আছে, যেটা হোয়াট মুড ডাজ ইট ক্রিয়েট বাই কালার, তারপর কি হাউ ডাজ শেপ এলিমেন্ট মেক দ্য ডিজাইন ভিজুয়াল পারফেক্ট, how does the image or texture attract the targeted audience, how does good text or typography easily deliver a message, how does hierarchy emphasize key element and create movement, what is the use of size and space in the advertisement, how design elements are aligned and or arranged, how does composition build design structure or layout, কিভাবে এটা দাঁড় করা হয়, how does simplicity create a user friendly design, how does proximity or repetition use unite related elements, কিভাবে এটা করে। এগুলো আমরা বিস্তারিত ভিতরে গিয়ে জানবো, বাট আমরা এখানে দেখতেছি যে পয়েন্টগুলো কি কি। what is the importance of emotion in design, how does balance make the visual weight perfect। এই যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো ধরে ধরে যদি আপনি আপনার ডিজাইনটাকে অ্যানালাইজ করেন, তাইলে আপনার ডিজাইনটা একটা ইফেক্টিভ ডিজাইন হইতে বাধ্য। বুঝতে পারছি? এখানে আরও কিছু ব্যাপার আছে, আমরা যাই প্রথমে এক্সাম্পলে আসি। ভিজুয়াল এলিমেন্ট আসি আমরা এখানে, যদি আমরা কি করি, ভাগ করি এটাকে, তাহলে ভিজুয়াল এলিমেন্ট নিয়ে কথা বলি। আমরা ডিজাইন যেদিন প্রিন্সিপাল শিখতেছিলাম, অ্যাডভান্স ওভারভিউ দেখতেছিলাম, তাই না? আমরা ওইখানে দেখছিলাম এলিমেন্ট দেখছিলাম আর প্রিন্সিপাল দেখছিলাম, তাই না? এই জিনিসগুলো এখানে আবার আসতেছে এবং অন্যভাবে আসতেছে, আমরা দেখি। তো প্রথমে আসেন ভিজুয়াল এলিমেন্ট, এর মধ্যে একটা হলো সাবজেক্ট। কি সাবজেক্ট? সাবজেক্ট বা মেইন সিচুয়েশন। ইন এভরি গুড অ্যাডভার্টাইজমেন্ট দেয়ার ইজ আ টপিক প্রেজেন্ট টু ফোকাস। যে কোনো একটা ভালো অ্যাডভার্টাইজমেন্টের কি থাকে, কোনো একটা টপিক থাকে, কোনো একটা সাবজেক্ট থাকে, কোনো একটা টপিক থাকে যেটাকে ফোকাস করতে হয়। যেমন সে 50% ডিসকাউন্ট দিচ্ছে, যেমন সে এখানে আকর্ষণীয় একটা জিনিস বিক্রি করতেছে, অথবা সার্ভিসটা তার এরকম আকর্ষণীয়। যে কোনো একটা ফোকাস পয়েন্ট থাকে যেটাকে ধরে সে অ্যাডভার্টাইজিংটা করে। বুঝেছেন? যেমন ধরেন একটা দোকান এখানে প্রতিদিন পিজা সেল করতেছে, এখন হঠাৎ করে সে কী করলো, অফার দিল বাই 1 get 1 ফ্রি। তার একটা টপিক আছে, ওটাকে সে ফোকাস করতে হবে। এখন যখন সে অ্যাডভার্টাইজমেন্ট করবে, ওটা তার থাকবে ফোকাল পয়েন্ট, ওটা থাকবে তার ফোকাস। বুঝতেছেন কি বলছি? এরকম প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের একটা ফোকাস পয়েন্ট থাকে, যেটাকে বলা হয় কি সাবজেক্ট বা মেইন সিচুয়েশন। ওকে, সাবজেক্ট ইজ দ্য এলিমেন্ট হুইচ ইজ প্রমোটিং দ্য বিজনেস পার্সপেক্টিভ। আমি আগেই বলছি এটা। তো সাবজেক্ট থাকবে আপনার, এই সাবজেক্টটাকে আপনার রাখতে হবে, এটা একটা ভিজুয়াল এলিমেন্ট। এখানে দেখেন সাবজেক্টকে রাখা হয়েছে। আমরা যদি দেখি কি সাবজেক্ট এখানে,
বার্গারটাকে রাখা হয়েছে, এমএসএকে এমনভাবে রাখা হয়েছে এবং রিলেটিভলি এখানে একটা হেডলাইন ইউজ করা হয়েছে। বুঝতেছেন স্যার? তো এখানে দেখেন একটা সাবজেক্ট আছে তার, এই বার্গার, একটা ডিলিশিয়াস বার্গার, দেখেন সুপার ডিলিশিয়াস বার্গার। তার মানে এই বার্গারটাকে সে পুঁজি করে তার বিজনেসটাকে প্রমোট করতে চাচ্ছে, সো ওইটাকেই সে এখানে ফোকাস করছে। বুঝতে পারছি স্যার? তো আমরা দেখলাম একটা গুড অ্যাডভার্টাইজমেন্টে কী থাকে, একটা সাবজেক্ট থাকে, যেটাকে একটা টপিক থাকে যেটাকে সে ফোকাস করতে চায়, আর এটাই তার প্রমোট করে তার বিজনেসটাকে, তার বিজনেসের যে পার্সপেক্টিভ আছে এরকম। বুঝতে পারছি? সাবজেক্ট জিনিসটা বুঝছি স্যার? আচ্ছা, এটা নিয়ে চিন্তা করি আমরা, আর নামাজ পড়ে আসি সবাই, নামাজ পড়ে এসে ইনশাআল্লাহ আবার শুরু করব। আচ্ছা, তো আমরা ছিলাম ভিজুয়াল এলিমেন্টে, রাইট? ওকে, ওটা ছিল আমাদের সাবজেক্ট জিনিসটা এখন আমরা বুঝতে পারতেছি। তো প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টে এমন কিছু বিষয় থাকে যেটাকে ফোকাস করা হয়, ওইটাই হলো সাবজেক্ট, এবং ওইটা দিয়ে আসলে মেইন অ্যাডভার্টাইজিংটা হয় বা বিজনেসের যে পার্সপেক্টিভটা আছে ওইটা বোঝানো হয়। টাইপোগ্রাফি ঠিকঠাক মতো আছে কি না এটা নিয়ে আমরা বেসিক এলিমেন্টেও দেখছিলাম, এখানেও কথা বলতেছি, এখানেও ভিজুয়াল এলিমেন্ট আসতেছে। সো টাইপোগ্রাফির মধ্যে আরও কিছু বিস্তারিত ব্যাপার বলি, যেমন লিমিট ইউর ফন্ট প্রিফারেন্সেস। আপনি ইচ্ছা মতো, আপনার কাছে ফ্রি ফন্ট আছে এবং আপনি প্রত্যেকটা লাইনের জন্য আলাদা ফন্ট নিলেন, প্রত্যেকটা মানে সেগমেন্টের জন্য আলাদা ফন্ট নিলেন, সেকশনের জন্য আলাদা ফন্ট নিলেন। ব্যাপারটা এরকম না, আপনার ফন্টটাকে কী করতে হবে, লিমিটের মধ্যে রাখতে হবে। এই ক্ষেত্রে সাজেস্ট করা হয় একটা অথবা দুইটা ফন্টের মধ্যে সীমাবদ্ধ থাকা, এবং ওইখানের মধ্যে ফন্টের যে কীগুলো আছে, স্টাইলগুলো আছে, ওইগুলোর মধ্যে ভেরিয়েশনটা নিয়ে আসা। বুঝতেছেন কী বলছি? সো অনেক ফন্ট ইউজ করা যাবে না। তারপর বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ফন্ট সাইজ। ইচ্ছা মতো সাইজ দিলেন, যেখানে খুশি যেটা যে সাইজ দিলেন এরকম না, সাইজের ব্যাপারে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। হেডলাইনে এক ধরনের সাইজ আপনি ইউজ করলেন, এবং আপনি যখন সিমিলার টাইপোগ্রাফি করবেন তখন সিমিলার টাইপের মানে সাইজটা রাখবেন, একটু ডিফারেন্ট হলে ডিফারেন্ট রাখবেন। যেমন ধরেন আমরা এখানে এই লাইনগুলো দেখেন সবগুলাই সিমিলার, একই সাইজের রাখা হয়েছে। এটা সেকশন হেডার হিসাবে আছে, দেখেন এটা আরেকটা সাইজ আছে, বুঝে গেছে? এটা থেকে কন্ট্রাস্ট করে রাখা হয়েছে, এগুলো দেখেন একটা সাইজ। তো ব্যাপারটা এরকম, আপনি ইচ্ছা মতো সাইজ দেবেন না, যেখানে খুশি ইচ্ছা মতো সাইজ দিলেন, এরকম হবে না। এটা যদি এরকম হইতো, এখানে একটা সাইজ, এখানে একটা সাইজ, একটা হজবরল অবস্থা হয়ে যেত। বুঝতে পারছেন? তখন আর ইফেক্টিভ ডিজাইন থাকতো না। এটা ব্যাপারগুলো বুঝতেছেন? ওকে, তারপর আসবে ইমেজ। আমরা এখানে আরও কিছু ব্যাপার ছিল। ইউজ কালার রিলেভেন্ট টু দ্য ব্র্যান্ড। আপনি যখন কালার ইউজ করবেন, কালারটা আপনার ব্র্যান্ডের সাথে যেন রিলেভেন্ট থাকে, এই জিনিসটা আপনাকে মেকশিওর করতে হবে। টাইপোগ্রাফির কালারের ক্ষেত্রে আমি বলবো, টাইপোগ্রাফির কালারের ক্ষেত্রে হেডলাইন ব্যতীত, টাইটেল ব্যতীত যে টাইপোগ্রাফিগুলো আমরা করব, এগুলো সাধারণত ব্ল্যাক অথবা হোয়াইটের মধ্যে রাখবো, যদি না খুব বেশি প্রয়োজন পড়ে আমার ডিজাইনে ওই কালারটা দেওয়ার। আদারওয়াইজ আমরা ব্ল্যাক অথবা হোয়াইটের মধ্যে রাখবো। এটা কি থাকবে, যদি আমার ব্যাকগ্রাউন্ডটা লাইট হয় তাহলে আমি ব্ল্যাকের দিকে যাব বা ডার্ক, আর আমার যদি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয় তাহলে লাইট বা হোয়াইটের দিকে আমরা থাকবো। বুঝতে পারছি? ব্যাপারটা মনে থাকবে তো? আচ্ছা, টেক কেয়ার অফ টেক্সট অ্যালাইনমেন্ট। না, উনি আসেন নাই এখনও, বললেন যে টেক্সট অ্যালাইন করতে অনেক সময় লাগে স্যার, অনেক ঝামেলা, অনেক কষ্ট। মনে হয় নামাজ পড়তেছেন। জি জি, হ্যাঁ, আর চলে গেছেন? কেউ বলে গেলেন না, এটা কীরকম হলো? ওকে, ইমার্জেন্সি যদি থাকে তাহলে বলে যাবেন, তো আমরাই বা বুঝবো কি কোথায় গেলেন, কীভাবে কী হলো। তো এটা বলে যাওয়া উচিত না, একটা ক্লাসে আছেন। আচ্ছা, যাই হোক, তো এই টেক্সটের অ্যালাইনমেন্টটা খুব জরুরি। আমরা ওই যে আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম, আমরা কোথায় এটাকে অ্যালাইন করব, ওই অনুযায়ী আমাদের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টটাও করতে হবে। আমরা যদি রাইট সাইডে এটাকে রাখি, কোনো রাইট সাইডে কোনো অবজেক্টের সাথে এটাকে অ্যালাইন করি, তাহলে আমাদের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টটাও কি হবে, রাইট। আদারওয়াইজ লেফটে যদি রাখি, লেফট হবে। বুঝতে পারছি ব্যাপারটা? সো এই জিনিসটা খুব কেয়ারফুল থাকতে হবে, এবং আমি এটা আপনাদের এক্সপ্লেন করে বুঝাইছিলাম যে আসলে কেন এটা জরুরি, যে এটার মাধ্যমে আপনার পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যেতে পারে। ধরেন এটা যদি আমরা
রাইট অ্যালাইনমেন্ট করে রাখতাম এখানে, বা সেন্টার অ্যালাইন করে রাখতাম, এখান থেকে কোনো কিছু অ্যাড করতে গেলে অথবা বাদ দিতে গেলেই সব কিছু নষ্ট হয়ে যেত। বুঝেছেন কি বলছি? এডিট করতে গেলে এই সমস্যা হতো। তো এটা খেয়াল রাখবেন। মেক ইউর হেডার ডিফারেন্ট স্টাইলের মধ্যে আপনার হেডারটা রাখবেন, যে হেডলাইন যেটা থাকবে, বুঝে গেছে, আপনার যে টাইটেল থাকবে ওটা ডিফারেন্ট স্টাইলের মধ্যে রাখেন। সবসময় এই জিনিসটা খেয়াল করবেন। তো আমরা দেখছি যে আমাদের যে কিসের মধ্যে আছে ফ্ল্যাট ডিজাইন, আমরা যে কটাই করছি এগুলোর মধ্যে দেখছি হেডারগুলো আলাদা স্টাইলে থাকে, ডিফারেন্ট স্টাইলে থাকে। এবং আমি আপনাদের বলছিলাম ওই জিনিসগুলো ভালো করে খেয়াল করা। ফ্লায়ারের মধ্যে এই 2-3টা জিনিস খুব খেয়াল করা, টাইপোগ্রাফি কীভাবে করা হয়েছে, শেপগুলো কীভাবে নেওয়া হচ্ছে, এই জিনিসগুলো রিলেট কীভাবে করা হচ্ছে, এগুলো বুঝতেছেন স্যার? ওকে, তারপর আসে ইমেজ, যেটার জন্য আমরা সময় দিতে রাজি হই না। তো এটার ব্যাপারে বলি, পিকচার ওর ইমেজের কথা বলা হচ্ছে। ইমেজ খুবই একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, ভিজুয়াল এলিমেন্ট আমাদের ডিজাইনের জন্য। কী জন্যে? দেখেন, আপনি একটা ফ্লায়ারের দিকে তাকান, একটা অ্যাডভার্টাইজমেন্টের দিকে তাকান, একটা লিফলেটের দিকে তাকান, প্রথমেই আপনার কি যাবে? চোখ যাবে ইমেজের দিকে, তাই না? আপনি কিন্তু ইমেজ দেখবেন, তারপর বাকিগুলো দেখবেন। এতই পাওয়ারফুল, এবং আপনার ডিজাইনটাই আসলে ইমেজের মাধ্যমে আপনি ফুটিয়ে তুলতে পারেন। এখন ইমেজ থাকতে হবে, রিলেভেন্ট থাকতে হবে, যে টপিকের উপর আপনি করছেন ওইটার যত আপনি মানে পারফেক্টলি ইমেজটা ইউজ করবেন, ততই আপনার ডিজাইন মানে তার মেসেজটা ততই প্রকাশ পাবে এবং ফুটে উঠবে, এবং এটা ইফেক্টিভ ডিজাইন হবে। বুঝতে পারছেন স্যার? এখন আপনি যদি ইচ্ছা মতো ইমেজ নেন, যেমন ধরেন আমরা এখন যে ডিজাইন করি, আনস্প্লাশে গেলাম, চোখের সামনে যা আসলো ওইটা নিলাম, হইলো না হইলে নাই বসাইয়া দিলাম, এরকম করে ফেলি আমরা ডিজাইন। এরকম না, আমরা ডিজাইন যখন আমরা করব, যখন ডিজাইনার চয়েস ডিজাইন করব, কিভাবে রিলেট করা যায় ওইটাকে, একটা এজেন্সি নিলে ওই টাইপের ফটো আমরা খুঁজব। একটা রেস্টুরেন্টের যদি আমরা কি করি, তাহলে ওইরকম একটা ইমেজ খুঁজবো আমরা। এখন একটা যদি এরকম হয় যে রিয়েল এস্টেটের জন্য আমরা একটা ডিজাইন করতেছি, তো ওই রিলেটেড ইমেজগুলো আমরা খুঁজবো যাতে এটা রিলেট করে। বুঝতেছেন? তো ওইভাবে আমরা খুঁজবো। এটার জন্য যদি আমার আরও বেশি সময় দেওয়া লাগে, সময় দেয়, আনস্প্লাশে পাচ্ছি না, পিক্সেলে যাই, পিক্সাবেতে যাই, গিয়ে দেখি আমার মন মতো আমি যেরকম ছবি চাচ্ছি পাচ্ছি কিনা, ওই কালার, ওই স্ট্রাকচার, ওই রকম ছবি পাচ্ছি কিনা খুঁজে আমি কি করি, আমার মন মতো ছবিটা নেই, কারণ এই ছবিটা বসাইলে আমার ডিজাইনটাই হয়ে গেছে। বুঝছেন কি বলছি? তো আমি আমার পছন্দ মতো ছবি খোঁজার জন্য কোনো যেন কম্প্রোমাইজ না করে। ওকে, এখানে বলা হচ্ছে ইউজ ইমেজ দ্যাট রিলেটস টু দ্য সাবজেক্টকে রিলেট করে এরকম একটা ইমেজ বসাইতে হবে। বুঝতে পারছি? একটু আগে আমি যেরকম এক্সপ্লেন করলাম। হ্যাভ গুড কোয়ালিটি ইন টার্মস অফ রেজুলেশন। আমরা ইমেজ, ছোট্ট একটা ইমেজ নিলাম, টেনে বড় করে ওইটাকে ইউজ করলাম, ব্লারি হয়ে গেল, ঝাপসা হয়ে গেল, এরকম ইমেজ আমরা ইউজ করবো না কখনো। আমরা যেই শেপের মধ্যে ইমেজ নেব, যেই শেপের মধ্যে ইমেজটা আমরা ক্লিপিং মাস করব, অ্যাটলিস্ট ওইটার সমান অথবা ওইটা থেকে বড় ইমেজ নেব। বুঝতেছেন? ওটা সমান অথবা এর থেকে বড়। তো রেজুলেশনটা আমাদের হাই থাকবে, কোয়ালিটিটা ভালো থাকবে। আদারওয়াইজ আমি ওই ছোটোটাকে বড় করে যখন বসাবো তার কোয়ালিটি হারাবে, তখন আমার আর কি থাকবে না। ওকে, মেনটেন গুড প্লেসমেন্ট। এখন ইমেজ নিয়ে আমরা বসায় দিলাম, প্লেসমেন্টের ধার ধারলাম না, এটা হবে না। বুঝা গেছে? আমি কিছু এক্সাম্পল দিয়ে দেবো, এখানে আছে আজকে। তো এই ইমেজটা যেরকম আমরা নেব, ওই জায়গাটাকে সুন্দরভাবে প্লেসমেন্টও করতে হবে। যেমন আমরা যখন এখন ইমেজ নিয়ে এসে শুধু যদি ইমেজটা বসায় দেই তাহলে হবে না। অনেক সময় দেখা গেল ইমেজের আমার একটা যে কোনো একটা অংশ থেকে আমি ওইটাকে চাচ্ছি দিতে, ওই জায়গাটাকে সুন্দরভাবে এখানে কি করা, বসানো। যেমন আমরা একটা ইমেজ নিয়েছিলাম বিজনেস কার্ডের জন্য, ওটা ডান দিকে তাকানো ছিল, ওটাকে আমরা ঘুরে কি করছি, বাঁ দিকে, কারণ এইখানে দিলে ডিজাইনের দিকে সে তাকায় আছে ওইদিকে, কীরকম লাগে। তো ওই জন্য আমরা ওইটাকে কী করছি, ওইদিকে ঘুরাইছি। এখন আমরা একটা কর্পোরেট লেভেলের বিজনেস কার্ড করতেছি, ওইখানে যদি ধরেন আপনার কার্টুন কিছু দিয়ে দিই তাহলে হবে না, দিতে হবে ওই টাইপের কিছু ইমেজ। তো এরকম আমরা যদি একটু এক্সপ্লেন করি, এখানে দেখেন এটা একটা ইমেজ, আমরা ইমেজ দেখতে পাচ্ছি। এখানে দেখেন স্যার টাইপোগ্রাফি করছে, একটা ইমেজ বসাইছে। ইমেজটা দেখেন, প্রথমত আসেন ইমেজটার আমরা বুঝি যে কীভাবে সাবজেক্টের সাথে রিলেট করতেছে। তো এখানে দেখেন, যদিও আমরা লেখা পড়ি নাই এখনও, তারপরেও আমরা বুঝতেছি এখানে অনেকগুলো কেবল যাচ্ছে,
কেবল এবং মরুভূমির উপর দিয়ে কেবল যাচ্ছে, তাই না? সো যেখানে কেবল আছে এগুলো আমরা দেখতেছি অনেকটা ডাটা কেবলের মতো, তার মানে নেটওয়ার্কিংয়ের কিছু বিষয় ওখানে চলে আসতেছে। ব্যাপারটা বুঝছেন? নেটওয়ার্কিং কি কোথায় করতেছে? অল ওভার দ্য গালফের মধ্যে, অথবা যে মরু এরিয়া আছে ওই মরু এরিয়াতে করতেছে। কি করতেছে তারা এটার মাধ্যমে? আমরা এখানে গ্লোবটা দেখতেছি, দেখেন পৃথিবীটা দেখা যাচ্ছে, বাইরের দুনিয়া দেখা যাচ্ছে। তো সে কি করতেছে? কানেক্ট করতেছে পুরো মরু এরিয়াকে কোথায়? বাকি দুনিয়ার সাথে একটা কি করতেছে, এরকম একটা দেখেন ইমেজের মধ্যে এগুলা বলে দিচ্ছে। তারপর দেখেন প্লেসমেন্টটা এমনভাবে করছে, এখানে সে কি করছে? স্পেস রেখে দিছে তার টাইপোগ্রাফি করার জন্য। ইমেজটা ভিজুয়াল হচ্ছে, যেই অংশটা ভিজুয়াল যতটুকু দরকার ততটুকু করছে। এটা যদি মাঝখানে বসাই তো এখানে কতটুকু, এখানে কতটুকু, লেখা দেখা যেত না, অনেক কিছু হইতো। তো এটা সে করে নাই। ব্যাপারটা বুঝছেন? সো ইমেজ যেরকম আপনি একটা পাওয়ারফুল ইমেজ নিতে হবে, ওইরকম এটার প্লেসমেন্টও করতে হবে। সো ইমেজ আপনার ডিজাইনের কথা বলবে। এখানে যদি আমরা দেখি, দেখেন একটা বাঘের চোখ দেখতেছি, এখানে আমরা এটা কি জিরাফ, তাই না? জিরাফ। এখানে আবার কিছুর, এখানে আবার একটা গন্ডার দেখতেছি, এখানে আবার জিব্রা। দেখেন কোনো উদ্দেশ্য আছে? ইচ্ছা মতো দিছে। এবং কোথায় কি রাখছে এটা, মানে একটা চিড়িয়াখানা নাকি এখানে পশু পাখি বিক্রি হয়, নাকি ওইটা পশু কি বলে চিকিৎসা কেন্দ্র, এরকম কিছু, মানে আমরা কিছুই বুঝতেছি না এখান থেকে। তো এরকম করা যাবে না, আপনি ফোকাস করতে হবে যে সাবজেক্ট রিলেটেড ইমেজটা নিতে হবে। দেখলে ওই যে আমরা বার্গার দেখছি, লেখা দেখছি কি সুপার ডিলিশিয়াস বার্গার, ওখানে পিজা দিয়ে যদি এটা লিখতো তাহলে হয়তো রিলেটেড হইতো না। তো এরকম ব্যাপারটা। তারপর হইল আপনার শেপ, অবজেক্ট বা শেপ। শেপ একটা গুরুত্বপূর্ণ কি বলে আপনার এলিমেন্ট, ভিজুয়াল এলিমেন্ট আমাদের ডিজাইনের জন্য। কেন গুরুত্বপূর্ণ? দেখেন আমরা যদি এদিকে তাকাই, হ্যাঁ দেখেন ইটস ক্রিয়েট আ স্ট্রং ফিলিংস ইন দ্য ডিজাইন। দেখেন আমরা যদি এদিকে তাকাই, মনে করেন কোনো শেপ নাই, শুধু প্লেন টেক্সট ছিল, তাহলে ব্যাপারটা এখন যত মজা লাগতেছে তখন অত মজা লাগতো না। আগের যে সাদা কালো দুনিয়ায় যেটা ছিল শুধু টেক্সট এবং কি পেপারের মধ্যে শুধু টেক্সটগুলো দেওয়া হইতো, ওইরকম হয়ে যেত কিছু। বাট এই শেপগুলোর কারণে একটা ফিলিং আসতেছে, একটা ইমোশন আসতেছে, একটা ফিল আসতেছে আপনার এটার মধ্যে, যে আপনার এই জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে। এটা যে তিনটা প্যাকেজ, এই তিনটা প্যাকেজকে আলাদাভাবে করা হয়েছে। এখানে কি করা হয়েছে দেখেন, এগুলাকে লাইনের মাধ্যমে আলাদা করা হয়েছে। এইখানে দেখেন বিমান উঠতেছে, অনেকটাই মনে হচ্ছে যেন আকাশ ফুঁড়ে বের হয়ে আসতেছে, এরকম কিছু, তাই না? তো দেখেন এটাকে এমনভাবে ভিজুয়ালাইজ করা হয়েছে এগুলো শেপের মাধ্যমে, এই আইকনগুলো দেওয়া হয়েছে দেখেন শেপের মাধ্যমে। সো শেপ খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। আপনি আমি আর একটা কথা বলি, আপনি যত ভালো শেপ বানাইতে পারবেন তত ভালো, আপনি তত বেশি ইউনিক ডিজাইন করতে পারবেন। কারণ একটা ডিজাইনের মধ্যে দেখেন ইনফরমেশনগুলো ঘুরে ফিরে ওইগুলাই থাকে। ডিফারেন্সটা আসে কালার, শেপ, এগুলোর মাধ্যমে কনসেপ্টগুলো ডিফারেন্ট হয়। তো আপনার কাছে আছে টুল আছে, পেন টুল আছে, আপনার কাছে পেন্সিল টুল, ব্রাশ টুল, রেক্টেঙ্গেল টুল বা যে শেপ টুলগুলো আছে, এগুলার ইউজ করে আপনি যত বেশি বা যত ভালো শেপ বানাইতে পারবেন তত আপনি ভালো আপনার ডিজাইনের মধ্যে কি থাকবে। ক্লিয়ার স্যার? ব্যাপারটা বুঝছেন? তারপর আসেন কালার। এই কালার নিয়ে আমি আগেও দুইবার কথা বলছি, আরও দুইটা ক্লাসে কালার নিয়ে কথা হয়েছে, আবারও বলতেছি। কালার খুবই ইম্পর্টেন্ট আমাদের ডিজাইনের জন্য। দেখেন কালার ব্র্যান্ডিং, কালার সেটস দ্য মুড ওর ব্র্যান্ড এক্সপ্রেশন। একটা মুড ক্রিয়েট করে কালার, এই কালারের মাধ্যমে একটা মুড তৈরি করে। কারণ এগুলোতে সাইকোলজিক্যাল কিছু ব্যাপার আছে। ওই যে আমি বলছিলাম যে আমরা যখন আসি কোনো রেস্টুরেন্টে, যখন তাকাই তখন ওইখানে যখন একটা বড়, এখনকার রেস্টুরেন্টগুলোতে কিন্তু খুব ভালোভাবে পোস্টার টোস্টার লাগায়, তাই না? ওইখানে পিজাগুলো এমনভাবে রাখে, বার্গারগুলো এরকম রাখে যে মন চায় একবার, তাই না, যে টেস্ট করে, রাইট? ফিল আসে না? কালারের সাইকোলজিগুলো এরকম। কিছু কালার আছে আপনার মধ্যে ক্ষুধা তৈরি করবে, কিছু কালার আছে দেখেন ওইগুলোর মধ্যে কালার টেক্সচার এমনভাবে ইউজ করছে যে আপনার মধ্যে ওই ক্ষুধা ভাব তৈরি হচ্ছে, বোঝা গেছে? আবার কিছু কালার আছে আপনার মধ্যে ট্রাস্ট, ভরসা, এগুলা তৈরি করবে। এগুলা জানার জন্য আমাদের কি করতে হবে? কালার সাইকোলজি নিয়ে স্টাডি করতে হবে, যে কোন সাইকোলজি, কোন কালার কোন সাইকোলজি নিয়ে কাজ করে, বোঝা গেছে? এগুলো আপনি যদি স্টাডি করেন এই ব্যাপারগুলো আরও ভালো বুঝতে পারবেন।
সো কালার আমাদের কিটা এক্সপ্রেশন করে মুড অথবা ব্র্যান্ডটাকে। কালার ক্যান বি আ পাওয়ারফুল টুল ইউজ টু ইনফ্লুয়েন্স রিয়াকশন অ্যান্ড রিপ্রেজেন্ট কী বলে রেসপন্সেস ইন ইউর অডিয়েন্স। এই যে আমি বললাম এটার মধ্যে আপনি যদি পারফেক্টভাবে এগুলো ইউজ করতে পারেন, এখন আপনি কোনোভাবে একটা বার্গার ওইখানে রেখে দিয়েছেন আর কিছু নাই, তো আপনি দেখবেন চলে যাবেন, এরকম কত শত আছে, আপনার মজাই লাগবে না, ওইদিকে তাকাবেনই না। বুঝতে পারছি স্যার? এরকম। আচ্ছা, আমি বার্গারের কথা বারবার বলতেছি এবং বৃষ্টির দিন এগুলা রিলেটেড হয়ে যাচ্ছে, তাই না? যা কিছু করার নাই, এগুলা বোঝানোর জন্য, কারণ ওই ফিলটা আমরা যে আসে এই জিনিসটা বোঝানোর জন্য এটা করা। ইনকর্পোরেট ব্র্যান্ড কালার ইন ইউর ডিজাইন। সবসময় বলা হচ্ছে আপনি যখন ডিজাইন তৈরি করবেন, আমরা প্রায়ই আমাদের মন মতো কালার দিয়ে দিই, যে আমার কাছে কালারের পুরো বাঞ্চ অফ কালার আছে আমার কাছে, আমি ইচ্ছা মতো ওইগুলো দিয়ে দিই না, এরকম না। আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইনের মধ্যে আপনি সবসময় কালার যেটা ইউজ করবেন সেটা হলো ব্র্যান্ডের যে কালার আছে, ব্র্যান্ডের কালারটা। এই ব্র্যান্ডের কালারটা আমরা কোথা থেকে পাবো? কালার্স ক্যান বি চুজেন ফ্রম দ্য লোগো ওর দ্য প্রোডাক্ট। ব্র্যান্ডের কালারটা অবশ্যই আমরা কিসের মধ্যে পেয়ে যাব? লোগোর মধ্যে পেয়ে যাব। লোগোর মধ্যে, কারণ ওইখানে পুরো কোম্পানিটা আসলে বা সার্ভিসটা কি ওইটা চিন্তা ভাবনা করে স্টাডি করেই একটা লোগো তৈরি করা হয়। ওইখানে কালার দেয়, অনেক স্টাডি করেই ব্র্যান্ডের কালারটা ওইখানে ইনপুট করা হয়। বুঝতে পারছি স্যার? তো অনেক সময় আমরা লোগোতে কালার পাই না, যদি লোগোতে আমরা কালার না পাই তাহলে তার প্রোডাক্ট থেকে আমরা কালার এখানে ইউজ করব। বুঝা গেছে? এবং কালারের ক্ষেত্রে ওই যেটা বলছি, একটা অথবা দুইটা কালারের মধ্যে সীমাবদ্ধ থাকবো। অতিরিক্ত কালারে গেলে ওটা যদি আমার খুব ভালো কালার নলেজ না থাকে তাহলে আমি ওটাকে অ্যাডজাস্ট করতে পারবো না। বুঝতে পারছি স্যার? ওকে, তারপর আসেন, এখানে বলা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনের কথা আমরা গতদিনও বলছিলাম, তাই না? কম্পোজিশন হলো কি, একটা স্ট্রাকচার, এই যে আপনার যে প্রিন্সিপালগুলো আছে, এলিমেন্টগুলো আছে, সবগুলা সমন্বয় করে একটা স্ট্রাকচার দাঁড় করানো, যাকে যার জায়গা মতো রাখা। এটা এমনভাবে করা, তখন কি করে, এটা কি করে, ক্রিয়েট এ ফোকাল পয়েন্ট, একটা ফোকাল পয়েন্ট তৈরি করে যেটা মানুষ প্রথমে দেখবে, কি করবে, ক্রিয়েট ভিজুয়াল হাইরাইসি, কোথা থেকে কোথায় যাবে মানুষ। ঠিকঠাক মতো যদি আপনি এটা কী করেন, কম্পোজিশনটা ঠিকঠাক মতো করেন, তাহলে এই জিনিসটা আসবে। ইউজ লিডিং লাইন্স, তারপর কি স্কেল এলিমেন্টস টু ক্রিয়েট ইফেক্ট, তারপর ব্যালেন্স ইউর এলিমেন্ট, ইউজ কন্ট্রাস্ট অ্যান্ড সেন্ড আ মেসেজ। তো আপনি যদি ঠিকঠাক মতো কী করেন, কম্পোজিশনটা করেন, এই ব্যাপারগুলো আসবে। যে জিনিসটা আপনি এখানে বলতে চাচ্ছেন, যে মেসেজটা আপনি দিতে চাচ্ছেন, এই জিনিসগুলো এখানে ফুটে উঠবে এবং আপনি ওই যে বললাম আরেকবার তাকাবেন অ্যাডভার্টাইজমেন্টটা দেখে, এরকম একটা কি তৈরি করবে এখানে। বুঝতে পারছি স্যার? ওকে, এখন আসি আমরা প্রিন্সিপাল। গতদিন আমি প্রিন্সিপাল আপনাদের বলছিলাম, যে বেসিক প্রিন্সিপালের কথা বলছিলাম। কটা প্রিন্সিপাল বলছিলাম? 7টা। রিপিটেশন সহ এখানে চলে আসছিল 8টা। এবং আমি আপনাদের বলছিলাম, এগুলো কি মনে ছিল আপনাদের? 7টা বলছিলাম না 8টা বলছিলাম? আমারই তো মনে নাই এখন। কটা বলছিলাম? 7টা না 8টা বলছিলাম স্যার? মনে আছে? জি, 7টা বলছিলাম। কি কি মনে আছে? জি, আর মনে নাই। দেখেন কত ইম্পর্টেন্ট। আজকে আমি আপনাদেরকে একটা নির্দেশনা দিয়ে দেই, ওইটা যদি ফলো করেন আপনার ডিজাইন ভালো হইতে বাধ্য। যেটা করবেন আপনারা, ওইখানে যে প্রিন্সিপালগুলো বলছি, আজকে যে প্রিন্সিপালগুলো বলছি, এই প্রিন্সিপালগুলা আপনি সুন্দর করে লিখে পেপারের মধ্যে অথবা ওইটাকে প্রিন্ট করে, বুঝতে পারছেন? এবং আজকে যে 13টা পয়েন্ট দিলাম, ওই 13টা পয়েন্ট আপনারা সুন্দর করে লিখে অথবা প্রিন্ট করে আপনি টেপ দিয়ে এমন জায়গায় লাগাইয়া দেন আপনার ওয়ার্ক স্পেসে, যেখানে আপনি ডিজাইন করার সময় আপনার চোখ যায়। বুঝতেছেন কি বলছি? যেমন এখানে কাজ করতেছি, এইরকম একটা জায়গার মধ্যে আপনি, বা দেয়ালে হোক অথবা কিসের মধ্যে হোক, আপনি এটা এমনভাবে রাখেন যখন আপনি ডিজাইন করতেছেন আপনার ইজিলি আপনার চোখ যায় ওইদিকে। বুঝতেছেন? তো কি করবেন আপনি, যখনই ডিজাইন করবেন ওইগুলো মিলাইয়া দেখবেন।
যখনই ডিজাইন করবেন ওইগুলা মিলাইয়া দেখবেন। এগুলা করতে করতে এই যে এখন আপনারা হাতড়াইতেছেন যে প্রিন্সিপাল কই, বুঝা গেছে, এটা করতে হবে না, এটা মাথায় সেট হয়ে যাবে। কিছুদিন আপনি ওইটা যদি করেন ঠিকঠাক মতো, আর আপনার ডিজাইন দেখার জন্য এই লিস্ট দেখা লাগবে না, আপনি এমনিতেই খুঁটে খুঁটে বাইর করতে পারবেন। বুঝছেন কি বলছি? তো এই অভ্যাসটা করবেন, এটা আপনাদের জন্য হাইলি রেকমেন্ড একটা কি অ্যাডভাইস। আপনারা যদি এটা ফলো করেন তাইলে আপনাদের ডিজাইনটা ইমপ্রুভ করবে অটোমেটিক্যালি, এবং আপনি আমাকে দেখাইতে হবে না, আপনি বুঝে যাবেন এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা। বুঝছেন ব্যাপারটা? ওকে, তো আমরা আবার আসি। এর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো সাইজ এবং স্পেস। এটা নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? সাইজ নিয়ে আমরা কথা বলছিলাম না, স্পেস নিয়ে আমরা কথা বলছি? স্পেস নিয়ে কথা বলছি, রাইট? ওকে, কয় ধরনের স্পেস ছিল স্যার? নাই মনে হয়। 3 ধরনের স্পেস ছিল। একটা কি নেগেটিভ, পজিটিভ, আর একটা কি হোয়াইট স্পেস, রাইট? মনে আছে? ভুলে গেছেন, দেখেন তো কিভাবে হবে। এগুলো ভুলে গেলে হবে? এগুলো ভুলে যাবে না। ওকে, সাইজ এবং স্পেসের কথা দেখেন কত গুরুত্বপূর্ণ, আপনি ভুললে হবে না। আ গুড অ্যাডভার্টাইজমেন্ট শুড হ্যাভ অ্যাট লিস্ট 1/3 ফ্রি স্পেস। মানে ডিজাইনের যে ডিজাইনের সাইজ নেবেন আপনি, ওইখানে 3 ভাগের 1 অংশ খালি রেখে দেবেন, ওইখানে আপনি ডিজাইন করবেন, ওইগুলো ছেড়ে দেবেন। বুঝতেছেন? ফ্রি স্পেস বলা হচ্ছে, এই যে দেখেন এখানে সে কোনো স্পেসই রাখে না, এখানে রাখছে। আমি বলছিলাম আপনাদের মনে আছে যে এটাকে ব্রিদিং স্পেসও বলা হয়, মনে আছে? যেমন এদিকে তাকান, দেখেন একটা দম বন্ধ করার একটা অবস্থা তৈরি হচ্ছে আপনার, আর এখানে তাকান আপনি রিল্যাক্স ফিল করতেছেন, কারণ সে স্পেসটাকে ওইভাবে ইউজ করছে। বুঝা গেছে কি বলছে? সেখানে কোনো স্পেসই রাখে নাই, সে সবই এখানে দিয়ে দিছে, এবং এই জিনিসগুলাই সে রাখতে পারতো ভিন্ন সাইজে, সুন্দরভাবে প্রিন্সিপাল ফলো করে এই সব জিনিসই এখানে বসাইতে পারতো। কিন্তু সে এই যে সাইজ সব কিছুকেই ফোকাস করতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, এরকম করে কোনো সাইজই রাখে নাই, কোনোটাই ফোকাস হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। দেখেন এখানে এই জিনিসটা হচ্ছে না। সো গুনে গুনে মানে 3 ভাগের 1 অংশ এইভাবে রাখবেন এরকম না, বাট আপনি এমনভাবে স্পেসটা ছাড়বেন যাতে এরকম একটা অংশ, 3 ভাগের একটা অংশ ওভারঅল খালি থাকে। বুঝতে পারছেন? ওকে, ইউজ পেজ সাইজ অ্যাকর্ডিং টু ডিজাইন। আপনার যে সাইজ নেবেন বিজনেস কার্ডের জন্য, আপনি বিজনেস কার্ডের সাইজ নেন। এখন বিজনেস কার্ড ডিজাইন করার জন্য যদি আপনি কি বলা হয় ফ্লায়ারের সাইজ নেন তাইলে হবে, অথবা ফ্লায়ার ডিজাইন করার যদি বিজনেস কার্ড সাইজ নেন তাহলে হবে? জায়গা দিতে পারবেন? কিছুই হবে না। তো আপনি কন্টেন্ট কি আছে, কী জন্য করবেন আপনি ডিজাইন, ওই অনুযায়ী আপনি সাইজ নেন। বুঝতেছেন? একটা ফ্লায়ার করতেছেন, এখন ক্লায়েন্টের এতগুলা কন্টেন্ট আছে, তো আপনি বলবেন যে না এতগুলো কন্টেন্ট দিয়ে আমি পারবো না, বলা যাবে না? তখন তাকে বলেন যে বোথ সাইড করো, তুমি ফ্রন্ট এবং ব্যাক 2 সাইড করো, অথবা তুমি ফোল্ডিংটা করো, যেটা বাইফোল্ড আছে, 4টা পেজ পেয়ে যাবে তুমি, তার যদি কন্টেন্ট বেশি থাকে। বাট জোর করে একটার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অথবা বাদ দিয়ে দিবেন না। বুঝতে পারছি স্যার? সাইজ ম্যাটার করে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর কি, সেট মার্জিন অ্যাটলিস্ট 10% অফ দ্য পেজ। আমরা যে মার্জিন বা সেফ এরিয়া নেই, বুঝে গেছে, অ্যাটলিস্ট এর নিচে আমরা নামবো না, অ্যাটলিস্ট 10% ছাড়া। আপনি নেন 15% নেন, অসুবিধা নাই, মার্জিন 15% নেন, 12% নেন, 20% নেন, বাট অ্যাটলিস্ট 10% যেন থাকে, এর থেকে কোনো অবস্থাতে যেন নিচে না নামেন। বুঝতে পারছি স্যার? ওকে, এই জিনিসগুলো আপনি যদি ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারেন তাহলে আপনার ডিজাইনটা ভালো হইতে বাধ্য। ক্লিয়ার স্যার? ওকে, পরে আসেন অ্যালাইনমেন্ট। আমি আপনাদের গত ক্লাসেও বলছিলাম মনে হয়, অ্যালাইনমেন্ট খুব ইম্পর্টেন্ট, আজকেও কথা বলছি। তো আমাদের এখানে অ্যালাইনমেন্ট আছে, দেখেন অ্যালাইনমেন্ট কি, এজ অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, গুড অ্যালাইনমেন্ট, তারপর কি ইউজিং গ্রিডস টু অ্যালাইন। অনেকভাবে আপনি অ্যালাইন করতে পারেন, বুঝে গেছে? অ্যালাইন ম্যানুয়ালি করতে পারেন, লাইন দিয়ে করতে পারেন, গ্রিড দিয়ে করতে পারেন অ্যালাইন, এইভাবে। সো অ্যালাইনমেন্ট, সো এলিমেন্ট টু অ্যালাইন, কী আপনি অ্যালাইন করেন, যেমন টেক্সট, ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজেস, এগুলো আছে, এগুলো অ্যালাইন করা। সো টেক্সটের আমরা জানি যে প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইন করা, টেক্সটের আবার 2 ধরনের অ্যালাইন, তাকে অ্যালাইন করা
এবং তার যে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটাও এখানে করা। সো অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্ট ইজ দ্য প্লেসমেন্ট অফ দ্য ভিজুয়াল এলিমেন্ট টু সি দ্য অ্যাকুরেসি অফ ডিজাইন এজ দে লাইন আপ ইন আ কম্পোজিশনে যেরকম থাকে ওই ব্যাপারটা ভিজুয়ালি সারিবদ্ধ রাখা, বুঝা গেছে, সুন্দরভাবে সারিবদ্ধ করা। অ্যালাইনমেন্ট ক্রিয়েটস রিদম, একটা রিদম তৈরি করে। যেমন ধরেন আমরা এই যে একটা ছন্দে এটা পড়তেছি বা এইদিকে আসতেছি, এগুলো অ্যালাইনমেন্টের কারণেই কিন্তু হচ্ছে, একটা রিদম তৈরি করে। এই রিদমটা কিন্তু একটা প্রিন্সিপাল, বুঝতেছেন, এই রিদমটাও কিন্তু একটা প্রিন্সিপাল। ওকে, ইটস ব্রিং লাইফ টু ডিজাইন। আমি আপনাদের বলছিলাম, মনে হয় আপনাদের বলছিলাম, অ্যালাইনমেন্ট হলো ডিজাইনের কি প্রাণ। তো আপনি এটার মাধ্যমে একটা প্রাণহীন ডিজাইন করতে পারেন অথবা প্রাণবন্ত ডিজাইন করতে পারেন আপনি। সো এটা কী করে লাইফ নিয়ে আসে ডিজাইনের মধ্যে। যেমন ধরেন এখানে কিছুই নাই, বুঝতেছেন। তারপর হইলো ইমোশন। ডিজাইনে আমরা প্রায় বলি ইমোশন আবার কি, ডিজাইনের মধ্যে বলি না যে ডিজাইনে আবার ইমোশন জিনিসটা কি, এখানে আবেগ বা ইমোশনটা আসে কোত্থেকে বা কি ইমোশন জিনিসটা। ইমোশন হইল ওই জিনিসটা যেটা দিয়ে সে কী করে অ্যাটাক অডিয়েন্স বাই অ্যাট্রাকশন, এঙ্গেজ দ্য অডিয়েন্স, প্রোভাইড আ থট টু চেঞ্জ দেয়ার মাইন্ড। এই ইমোশন দ্বারা আসলে এগুলো কীভাবে করে আমি একটু এক্সপ্লেন করি। যেমন আমরা গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট কখনো না কখনো দেখছি, তাই না? দেখছি। গ্রামীণ ফোনের অ্যাডগুলো আপনারা দেখবেন তারা কীভাবে করে, সাধারণত যে গ্রামের বাড়িতে যাওয়া, অনেক বছর পর গ্রামের বাড়িতে গেছে, অথবা বাবার সাথে মায়ের সাথে ছেলের দেখা অথবা মেয়ের দেখা হচ্ছে অনেক দিন পর, মাটির সাথে মিশে যাচ্ছে বা মাটিকে ভালোবাসে, এরকম কিছু। মানে এই যে একটা ইমোশন আছে, ওই ইমোশনটা দিয়েই আসলে তারা তাদের অডিয়েন্সকে কী করে অ্যাট্রাক্ট করে, ওইটা দিয়েই তারা তাদের অডিয়েন্সকে ধরে, ওই ইমোশনাল দিয়েই তারা তাদের বিজনেসটাকে প্রমোট করার চেষ্টা করে, বুঝতে পারছেন। আবার যদি আমরা বাংলা লিঙ্কের অ্যাডগুলো যদি দেখি, ওইখানে নাচ গান, রঙের ছড়াছড়ি এগুলো আছে, তাই না? তো উৎসবগুলো দেখবেন তারা উৎসবের যে ফেস্টিভ্যাল যে ইমোশনটা আছে ওইটা তারা টার্গেট করে, বিভিন্ন ফেস্টিভ্যাল দিয়ে ওই ধরনের ইমোশন ক্রিয়েট করে তারা তাদের বিজনেসটাকে প্রমোট করার চেষ্টা করে। এরকম প্রত্যেকটা কিসের মধ্যে মুড থাকে, মুড ক্রিয়েট করা হয়, ইমোশন নিয়ে আসা হয়। যেমন আমরা এখানে দেখতেছি ফেডেক্স। ফেডেক্স আমরা চিনি স্যার, ফেডেক্স হলো একটা কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিস কি, তারা বিভিন্ন, এটা হলো ইন্টারন্যাশনাল একটা কুরিয়ার সার্ভিস। এই দেশ থেকে অন্য দেশের ডকুমেন্ট বলেন, মূল্যবান যে কোনো জিনিস তারা কি করে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে পৌঁছায় দেয়। এখানে দেখেন তাদের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখাচ্ছে একজন একটা ফ্লাওয়ার বেস দিতেছে আর একজন একটা ফ্লাওয়ার বেস নিতেছে, মাঝখানে কাজ করতেছে কে, ফেডেক্স। তারা এখানে এটাই বলতেছে যে যেভাবে দিছো ওইভাবে আমরা পৌঁছাইয়ে দিছি, এই ইমোশনটা এখানে দেখাচ্ছে। এখন এই জিনিসটা দেখাইতে গেলে সে এখানে অন্য কিছু নিতে পারতো, খুব দামি ঘড়ি নিতে পারতো, স্বর্ণালঙ্কার নিতে পারতো, ডায়মন্ড নিতে পারতো, এগুলো নিতে পারতো না? তখন আরও ট্রাস্ট আসতো যে দেখো তোমার এত দামি জিনিস কিন্তু আমরা ছুঁয়েও দেখি নাই, যেভাবে দিছো ওইভাবে নিয়ে দিছি, দেখাতে পারতো না? কিন্তু এটা কেন দেখে দিছে, এই যে এইটাই হলো ইমোশন। ফ্লাওয়ার বেস হলো সিরামিকের তৈরি একটা পণ্য, ফ্লাওয়ার বেস সিরামিকের তৈরি একটা পণ্য, খুব সহজে, এত ভঙ্গুর যে অল্প টাচে এটা ভেঙে যাবে। তো তারা বলতেছে যে এইরকম একটা ভঙ্গুর জিনিস আমরা যেভাবে নিতেছি ওইভাবেই পৌঁছে দিতেছে, কতটুকু কেয়ার করতেছে, এই ইমোশনটাই তারা এখানে কি করতেছে, বুঝতে পারছি স্যার। এরকম ডিজাইনে ওই যে আমি বললাম কালারের মাধ্যমে, টেক্সচারের মাধ্যমে, ফুড বলেন, খিদা বা অথবা হসপিটাল বলেন, কি বলেন, একটা ট্রাস্ট নিয়ে আসা, ব্যাংকগুলোর মধ্যে যে কালারগুলো ইউজ করা হয় ওগুলোর মাধ্যমে একটা ট্রাস্ট নিয়ে আসা। ডিজাইনের মধ্যে আপনার ওই ইমোশনটা রাখতে হবে, না হয় মানুষ এঙ্গেজ হবে না, বুঝতে পারছেন। ওকে, তারপর হলো প্রক্সিমিটি। প্রক্সিমিটি একটা কি প্রিন্সিপাল। প্রক্সিমিটি আমি আপনাদেরকে একটু পরে যখন ফ্লায়ার আসবে তখন ওইটাতে আর একটু এক্সপ্লেন করে আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে বলি যে প্রক্সিমিটি কি। প্রক্সিমিটি হলো একটা প্রিন্সিপাল, সেটা হলো আপনার যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলা যেগুলা একসাথে রাখবেন আপনি, ওইগুলাকে এরকম ফ্র্যাগমেন্টেড রাখবেন না বা ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, ওইগুলাকে আপনি খুব সুন্দরভাবে একসাথে এক জায়গায় রাখবেন, যাতে মনে হয় এগুলো একসাথে আছে। এগুলা দেখেন এইখানে মনে হচ্ছে না যে সবাই একসাথে আছে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এরকম আছে। আবার এগুলো দেখেন সব এক জায়গায় আছে, বুঝতে পারছেন ব্যাপারটা।
আজকে কে জানি ডিজাইন করছিলেন, মনে হয় উনি নাকি, আমি দেখাইছিলাম যে তার যে কীগুলো আছে আইকনের জন্য যে সার্কেলটা আছে ওইটা এবং টেক্সটগুলো ভিন্ন ভিন্নভাবে পড়ে আছে, আর আমি দেখাইছিলাম যে ওইগুলো কীভাবে এগুলো এক জায়গায় আছে, বুঝতে পারছেন? সো ওই রকম যখন এলিমেন্টগুলো থাকবে, যেমন ধরেন এইটা এটার সাথে আছে, এটা এটার সাথে আছে, এটা এটার সাথে আছে, এইগুলো আপনি সুন্দরভাবে এমনভাবে এটাকে ভিজুয়ালাইজ করতে হবে দেখলে যেন মনে হয় এটা একসাথে আছে, ছড়িয়ে ছিটিয়ে না। এখন এইগুলোর মধ্যে যদি সব গ্যাপ সমান করে দেয়া হইতো, বুঝতে পারছেন, তখন বোঝা যেত না যে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এটার মাধ্যমে আসলে গ্যাপ আমি আরেকটু পরে আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করব আপনাদেরকে। তো প্রক্সিমিটি হইল যে এলিমেন্টগুলো একসাথে থাকবে সুন্দরভাবে এমনভাবে রাখা যাতে তাদের একসাথেই মনে হয়, ফ্র্যাগমেন্টেড না রাখা। সিম্পলিসিটি, আপনার ডিজাইনটাকে আপনি কি রাখবেন? সিম্পলিসিটি রাখবেন, একদম মানে একদম সিম্পল রাখবেন। আপনি অনেক কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যখন একটা ডিজাইন করবেন সব কিছু দিয়ে দিলেন এবং ক্লায়েন্ট আসলে বা আপনার ইউজার যে আছে দেখবে, সে কিন্তু বুঝতেছে না কোনটা পড়বে, কোনটা দেখবে, কি দেখবে না দেখবে, এরকম কিছুই নাই। এবং মানুষ অনেক কিছু দেখলে ভয় পেয়ে যায়। এখনকার দিন যখন একটা অ্যাডভার্টাইজমেন্টে অনেক কিছু দেখে চিন্তা করে আরে এটা দেখতে গেলে তো অনেক কিছু পড়তে হবে, থাক বাদ দাও। যখন এরকম দেখে সিম্পল ওয়েতে আপনার যে মেসেজটা দেয়ার ওটা আপনি ডেলিভার করে ফেলতেছেন, তখন মানুষ ওইগুলো খুব অ্যাট্রাকটিভ হয় এবং মিনিমাল ডিজাইনগুলো আসলে এখন খুব কি থাকে। সো মেনটেন ক্লিয়ারিটি, এটা একটা ক্লিয়ারিটি মেনটেন করে আপনার মেসেজটা একদম ক্লিয়ারলি পৌঁছায় দেয় যেটা আপনি পৌঁছায় দিতে চাচ্ছেন। মেক ইউজ অফ অটোমোশন, একটা অটোমোশন তৈরি করে আসলে আপনি কোথা থেকে কোথায় কোন দিকে যাবেন, হ্যাঁ কীরকম কী করবেন, এই জিনিসটা একটা রিদম যেটা আমরা আগে দেখছিলাম ওটা তৈরি করে। লিমিট অপশনস, বোঝা গেছে, অপশনগুলা লিমিট রাখে, মানে ওই যে বললাম অনেক কিছু যখন আপনি দেখবেন তখন আপনার যে ভয়টা আছে ওই ভয়টা কাটবে। এখানে ইউজার ফ্রেন্ডলি, যখন আপনি সহজে ব্যাপারগুলো বুঝবেন তখন ওইটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়। যখন আপনার জন্য কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আপনি অনেক পড়েও অনেক কিছু বুঝতেছেন না, এটা একটা ইউজার ফ্রেন্ডলি ডিজাইন হয় না। এটা কালারের মাধ্যমে, টাইপোগ্রাফির মাধ্যমে, ইমেজের মাধ্যমে এমনভাবে করা সব কিছু কম্বিনেশন যাতে খুব সহজে মানুষ মেসেজটা নিয়ে নিতে পারে যেটা আপনি বলতে চাচ্ছেন। আর এটা কমপ্লেক্স যদি করে ফেলেন তাহলে ওটা আর ইউজার ফ্রেন্ডলি থাকে না, ওইগুলোতে মানুষ বিরক্তি বোধ করে, বুঝতে পারছেন? সো ডিজাইনে আপনি অনেক কিছু দিয়ে দেওয়ার নাম ডিজাইন না, ওটাকে সিম্পল ফর্মে রাখা ওটাই হলো আসল ডিজাইন। এই জন্য বলা হয় ইংলিশে একটা কথা আছে, লেস ইজ মোর, বুঝা গেছে? এবং একজন প্রফেশনাল ডিজাইনের কাজই হলো ওইটা করা, সিম্পলিসিটির মধ্যে নিয়ে আসা। আর বাকি যেটা আছে এটা তো যে কেউ করে ফেলতে পারবে। হায়ারাইসি অলরেডি আমি বলে দিছি, হায়ারাইসি কি, মুভমেন্ট ক্রিয়েট করে আপনার কন্ট্রাস্ট ক্রিয়েট করে কিভাবে আপনি কোথা থেকে কই যাবেন এই জিনিসটা আপনাকে বলে দেয়, বুঝা গেছে? এই হায়ারাইসির মাধ্যমে এটা আমি যথেষ্ট এক্সপ্লেন করছি। ব্যালেন্স, আমরা কত ধরনের ব্যালেন্স পড়ছিলাম স্যার? জি, 2 ধরনের না? কত ধরনের ছিল? জি, 2 ধরনের ব্যালেন্স ছিল, তাই না? 3 ধরনের। আর রেডিয়াল, দেখছেন অবস্থা, আমরা ডিজাইন অলরেডি বিজনেস কার্ড ডিজাইন করে ফেলতেছি আমরা, কি অবস্থা আমাদের। হ্যাঁ, 3 ধরনের ব্যালেন্স আমরা দেখছিলাম, সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল এবং রেডিয়াল। এই 3 ধরনের ব্যালেন্স আমরা দেখছিলাম ডিজাইনে, এবং ওইটা নিয়ে আমার মনে হয় অনেক কথা বলছি। সিমেট্রিক্যাল যেটা আছে এটাকে ফর্মাল ব্যালেন্সও বলা হয়, আর অ্যাসিমেট্রিক্যাল যেটা আছে ইনফর্মাল ব্যালেন্স বলা হয়, বুঝে গেছে? রেডিয়াল ব্যালেন্স, এগুলো আমি কথা বলছি। এখন আসেন আমরা কথা বলি যে এই যে জিনিসগুলো আমরা দেখলাম কিভাবে আমরা একটা ডিজাইনের মধ্যে এগুলোকে খুঁজে পাবো, যে ডিজাইনটা আমরা কিভাবে দেখবো ওইটার মধ্যে, বা এই যে প্রিন্সিপালগুলো ইউজ না করলে, এগুলো ফলো না করে যদি আমরা ডিজাইন করি, আমরা একটা ভালো ডিজাইনকে কিভাবে ডেস্ট্রয় করে ফেলতে পারি এই জিনিসটা আমরা এখানে এক্সাম্পল আকারে দেখাই। সূক্ষ্মভাবে না রেখে আমরা এটাকে ব্রড আকারে রাখছি যাতে ব্যাপারগুলো আপনাদের চোখে আসে। এরকম যে এত ব্রডভাবে এগুলো থাকবে এরকম না, সূক্ষ্ম ব্যাপারগুলো থাকবে যেগুলো আপনাকে খুঁজে বাইর করতে হবে। তো আমরা দেখি ব্যাপারগুলো। এখানে যদি আসি আমরা অ্যানালাইজ প্রসেস এক্সাম্পলে আমরা যাচ্ছি, বোঝা গেছে কীভাবে আমরা একটা ডিজাইনকে নষ্ট করতে পারি। দেখেন এখানে আমরা দেখতেছি একটা খুবই ভালো ডিজাইন ছিল, বোঝা গেছে? এই ডিজাইনটা দেখতেছি আমরা
দেখেন আপনারা যদি এখানে ভর্তি না হইতেন এবং এটা দেখতেন, আপনারাও হয়তো বলতেন যে এটা ভালো একটা ডিজাইন, বুঝতে পারছেন? বাট এখন আপনারা এগুলো বুঝেন যে এটা কত বাজে একটা ডিজাইন হয়ে গেছে। কিসের কারণে? সব কিছু আছে দেখেন, সব এভরিথিং আছে ওইখানে, যা ফলো করার দেখেন সব কিছু আছে, কিন্তু শুধু কালার ইউজের কারণে আপনি ডিজাইনটা শেষ করে দিচ্ছেন। বুঝতে পারছেন কি বলছি স্যার? তো দেখেন কালার দিয়ে শুধু আপনি ডিজাইনটা নষ্ট করতে পারেন কিভাবে। তারপর দেখেন এখানে শেপ, টেক্স এগুলা ঠিকঠাক মতো যদি ইউজ না করেন, আপনি ডিজাইনটাকে কিভাবে নষ্ট করে ফেলতে পারেন। দেখেন টাইপোগ্রাফি এখানেও করা হয়েছে, এখানেও করা হয়েছে, বাট এটা আর এটার মধ্যে দেখেন শেপগুলো দেখেন। ওকে, তারপর আসেন এখানে বলা হচ্ছে কি হায়ারার্কি সাইজ স্পেস। যেহেতু আপনি কোনো সাইজিংই করেন নাই, এখানে স্পেস ঠিক মতো ইউজ করেন নাই, হায়ারার্কি তো আসবেই না আপনার। বুঝতে পারছেন? ওইখানে কিছুই নাই। দেখেন আপনারা হয়তো অন্য সময় বলতেন এটা একটা ভালো ডিজাইন, সব কিছুই আছে। দেখেন এই জিনিসগুলোর কারণে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। তারপর আমরা যদি অ্যালাইনমেন্ট দেখি, অ্যালাইনমেন্ট, কম্পোজিশন আমরা ঠিকঠাক মতো অ্যালাইন করি নাই, কম্পোজিশন করে নাই, এই জন্য দেখেন ডিজাইনটা কীরকম হয়ে গেছে। তারপর আসে আপনার সিম্পলিসিটি। যেহেতু কালারটা এমন অডভাবে আপনি ইউজ করছেন, কমপ্লেক্স হয়ে গেছে ডিজাইন। কি দেখবেন, কি পড়বেন, কি নেবেন মেসেজ জানা যাচ্ছে না। আপনার জন্য এটা কখনো ইউজার ফ্রেন্ডলি ডিজাইন না, বাট এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ডিজাইন। খুব সহজে সে নামটাও পেয়ে যাচ্ছে, ডিজাইনগুলোও পেয়ে যাচ্ছে এবং লোগোটাও পেয়ে যাচ্ছে। বুঝে গেছে স্যার? তারপর কি এখানে প্রক্সিমিটি, ইমোশন ওইগুলা মিসিং আছে। এখানে দেখেন ব্যালেন্স নাই, যেটা যেখানে আপনার মন চাইছে রেখে দিছেন, কোনো ব্যালেন্সের তোয়াক্কা করেন নাই। যেটা আমরা এখানে দেখতেছি ব্যালেন্স, খুব সুন্দরভাবে ব্যালেন্সগুলো করা আছে, বাট এখানে নাই। এটা হলো একটা স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইন হইলো কি একটা ব্র্যান্ডিং, পুরো ব্র্যান্ডের যে কি আছে ম্যাটেরিয়ালগুলো আছে ওইগুলো করা হয়। ওকে, সো আমরা যদি এখানে যাই, দেখেন কালারের মাধ্যমে ওইগুলোতে খুব ইম্পর্ট্যান্ট হলো কালার। ঠিকঠাক মতো যদি ব্র্যান্ড কালার রিপ্রেজেন্ট না করেন, দেখেন এটা কেউ এটা দেখলে বুঝবে না কোন কোম্পানির, এটা দেখলে বুঝবে না কোন কোম্পানির, বাট এখানে যেটাই দেখুক বুঝে যাবে ওই কোম্পানির। বোঝা গেছে? সো দেখেন এরকম কালারের মাধ্যমে আমরা কীভাবে ডিস্ট্রয় হতে পারে। শেপ দেখেন ইচ্ছা মতো নেওয়া হয়েছে শেপ, এরকম এগুলোর কারণে। টেক্সট, হায়ারার্কি, সাইজ, স্পেস এগুলোর কারণে, অ্যালাইনমেন্টের কারণে আমাদের ডিজাইনটা ডিস্ট্রয়। এখানে আমরা এখানে দেখেন মিডল রাখছি, এখানে রাইট অ্যালাইন রাখছি, এখানে আবার অ্যালাইনই নাই। এরকম করা যাবে না, যখন যেখানে খুশি অ্যালাইনমেন্ট নিয়ে নিলাম এরকম না। এগুলো দেখেন এক জায়গার মধ্যে রাখছেন, এই সবগুলো আপনি লেফট অ্যালাইনে রাখেন, যেহেতু আপনি এখানে মার্জিনে নিয়ে আসছেন। বুঝতে পারছেন কি বলছি স্যার? এইটা রাইট দিকে রাখছেন, আপনি রাইট অ্যালাইন করে রাখেন এখানে। এইটা আপনি দেখেন অ্যালাইন, বিশেষ করে কি প্যারাগ্রাফের অ্যালাইনগুলা অড হয়ে যায় যদি আপনি রাইটে নিয়ে যান। তো এগুলো সবসময় লেফট রাখার চেষ্টা করবেন, যদি না খুব বেশি প্রয়োজন পড়ে। প্রয়োজনে করা যাবে না এরকম না, বাট একান্ত বাধ্য না হইলে লেফটের লাইনেই থাকবেন, ওইটা ইউজার ফ্রেন্ডলি থাকে, মানুষ স্বস্তি বোধ করে। ওকে, তারপর দেখেন এখানে সিম্পলিসিটি, প্রক্সিমিটি এই জিনিসগুলো এখানে দেখেন মিসিং আছে। ফ্লায়ারে আসি, ওই যে প্রক্সিমিটির কথা বলছিলাম, এই দেখেন প্রক্সিমিটি এইখানেও একটা উদাহরণ আছে। দেখেন এই এলিমেন্টগুলো আমরা দেখলেই বুঝতেছি এটা একসাথে আছে, এটা একসাথে আছে, দেখলে বোঝা যাচ্ছে না? এইগুলোর মধ্যে যদি সাইজ বা এরকম স্পেসগুলো যদি না থাকতো, একইভাবে হয়তো, তাহলে সবগুলো এক জায়গায় মনে হইতো, ওই প্রক্সিমিটি প্রিন্সিপালটাই মিসিং হইতো। বোঝা গেছে? যাই হোক, এটা আমরা একটা গুড ফ্লায়ার ডিজাইন দেখতেছি, একটা প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন দেখতেছি। এটাকে আপনি কিভাবে নষ্ট করতে পারেন দেখেন কালারের মাধ্যমে। তারপর দেখেন শেপ, ইমেজ, আমি বলছিলাম না ইমেজের একটা প্লেসমেন্টের ব্যাপার আছে। দেখেন একই ইমেজ, এই ইমেজটাই এখানে ইউজ করা হয়েছে, কিন্তু দেখেন তার মাথা কাটা পড়ে গেছে, বাকি এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে না, মানে তাকেই বোঝা যাচ্ছে না ভালো করে। তো তাকে যখন আপনি দেখতেছেন না, কি ফিল নিয়ে আপনি এটা করছেন, আপনার পার্সপেক্টিভ কি অথবা আপনার ফোকাস পয়েন্ট কি, এটাই আসতেছে না। অথচ এখানে দেখেন এই জিনিসটা খুব ক্লিয়ারভাবে ফুটে উঠতেছে। সো প্লেসমেন্ট একটা খুব ইম্পর্ট্যান্ট, যেরকম আপনি ইমেজ নেবেন ওটাকে প্লেসও করতে হবে ওই রকম। তারপর দেখেন টেক্সট, সাইজ, শেপ এইগুলা এখানে আছে। অ্যালাইনমেন্ট খুঁজলে এগুলা পাবেন আপনি। প্রক্সিমিটি, তারপর কি ইমোশন, এখানে আপনি ব্যালেন্স
ঠিকঠাক মতো ব্যালেন্স করা হয় না, যেটা যেখানে খুশি রেখে দেয়া হয়েছে। এটা হলো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বুঝতেছেন স্যার? একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো এটা আমরা দেখি কিভাবে একটা পোস্ট ডিজাইনকে আপনি নষ্ট করতে পারেন। এখানে আপনার সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, খুঁজে পাচ্ছেন? নাই। তার মানে অ্যাডভার্টাইজমেন্ট এখানেই শেষ, বুঝে গেছে? তারপর এখানে দেখেন কি বলে কালার ইমেজ, কালারের ব্যাপারটা দেখেন, লেখাগুলা পড়া যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে? আমি তো এখানে দেখতেছি না, আপনারা দেখতেছেন? চিন্তা করেন কালারের কন্ট্রাস্টটা কীরকম হয়েছে, ওইটা নাই, এখানে নাই। ইমেজটা দেখেন নাই হয়ে গেছে, সেটা করা যাবে না। টেক্সট টাইপোগ্রাফির মাধ্যমে আপনি একটা ইমোশন নিয়ে আসতে পারেন। কি নিয়ে আসতে পারেন? দেখেন এখানে একটা হরর টাইপের কি দেয়া হয়েছে, টাইপ ফেস দেয়া হয়েছে। তো ওইটা যেখানে ইমোশন ট্রাস্ট নিয়ে আসবে ওইখানে আপনাকে ভয় দেখাচ্ছে, বোঝা গেছে? সো এই ব্যাপারগুলা। তারপর দেখেন টেক্সটগুলো দেখেন কিভাবে ওভারল্যাপ করে গেছে এখানে, এটা দৃষ্টিকটু, কখনো এটা করবেন না। এই জায়গার মধ্যে দেখেন এটাকে রাখেন কীভাবে ওভারল্যাপ করে দিয়ে দিছেন। সো এই জিনিসগুলো দেখেন কী করে আছে এখানে। হাইরাইসি ব্যাপারটা মিসিং, সাইজ এবং স্পেস এখানে মিসিং, অ্যালাইনমেন্ট, কম্পোজিশন, পুরো কম্পোজিশনটাই ভালোভাবে করা হয় নাই। সিম্পলিসিটি দেখেন, প্রক্সিমিটি, সো এগুলো খুঁজে দেখেন। এটা মনে হয় আবার রিপিট হয়েছে। ব্যালেন্স, এটা হলো একটা বিলবোর্ড চিনি তো আমরা, এগুলা যে স্ট্রিটগুলা হাইওয়েগুলা থাকে এগুলার মধ্যে রাখা হয়, বুঝা গেছে? এগুলা সাধারণত বড় বড় হয়। কেন বড় হয়? মানুষ খুব দ্রুত গতির মধ্যে চলাফেরা করে, তো ওইগুলা বড় বড় না রাখলে মানুষ কিন্তু ওই ফ্ল্যাট টাইপের পোস্টার টাইপের করে রাখলে এগুলো দেখবেই না, চোখেই পড়বে না। সো চলন্ত গাড়ির মধ্যে এগুলা যাতে মানুষ কী করতে পারে এরকম। সো এটাকে দেখেন আপনি কীভাবে নষ্ট করতে পারেন। কালার দিয়ে এখানে দেখেন শেপ, ইমেজ, সাইজ, স্পেস, হাইরাইসি এগুলোর মাধ্যমে। স্যার আপনারা পরের পেজ স্যার, কটা বাজে? সময় হয়ে গেছে। সেই যে দেখেন এগুলোর মাধ্যমে সিম্পলিসিটি, প্রক্সিমিটি, ইমোশন এগুলা ভালো করে দেখেন আপনারা গিয়ে। এটাই ছিল আজকের, এই পর্যন্ত ছিল ক্লাস, বুঝা গেছে? এখন আপনাদের জন্য যেটা হলো, আমি যেটা বললাম ওইরকম ওইটা লিখে আপনারা আপনাদের ওয়ার্ক স্টেশনে রেখে দেবেন, এমন জায়গায় যেখানে আপনি সব সময় চোখ যায় এবং আপনি কাজ করবেন, ওইটা দেখবেন, মিলায়া দেখবেন, ওকে? এবং আমি শিওর আজকে থেকে যদি আপনাদের মধ্যে এইটা এরকম হয়ে যায় যে আপনি আজকে বাড়ি যাইতে পর্যন্ত যতটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন বা পোস্টার দেখবেন, খুঁটিয়ে খুঁটিয়ে যদি ওইটার মধ্যে এইগুলো খোঁজার চেষ্টা করেন, তার মানে আপনার ভিতরে ট্রান্সফরমেশনটা হচ্ছে, বুঝতে পারছেন? সো এই জিনিসটা আপনার মধ্যে রাখবেন। আর আরেকটা হইল আপনাদের হোমওয়ার্ক কি? আপনাদের হোমওয়ার্ক হইল আপনাদের যে 10টা দেয়া হয়েছে এই 10টা তো আপনারা কমপ্লিট করবেন, আরও 10টা আপনারা করবেন আগামী ক্লাস পর্যন্ত, বুঝা গেছে? আরও 10টা কোথায় পাবেন? যেই নিশগুলো আমি দিয়ে দিছি ওইগুলা আপনারা কি গ্রাফিক রিভারে ওইটা লিখে সার্চ দিয়ে আপনারা খুঁজে বাইর করবেন, বুঝতে পারছেন স্যার? ফ্লায়ার ওইগুলো বাইর করবেন, যেটা যেটা বলছি, যেমন আমি বিজনেস দিছি, মেডিকেল দিছি, কী দিছি, এগুলো আছে না ওইগুলা। সো এটার সাথে একটা রেস্টুরেন্ট অ্যাড করে নিতে পারেন। রেস্টুরেন্ট আপনাদের সেকেন্ড পার্টে গিয়ে দেখানো হবে, বাট স্টিল আপনি অ্যাড করে নিতে পারেন যে রেস্টুরেন্ট ফ্লায়ারগুলো আপনি খুঁজে বাইর করে ফ্লায়ারগুলো করবেন। কর্পোরেট, রেস্টুরেন্ট, বিজনেস, তারপর কি রিয়েল এস্টেট, মেডিকেল, এগুলো আছে না, এগুলা, ওকে? এনি কোয়েশ্চেন স্যার, এনিথিং? হোমওয়ার্ক বুঝছেন আপনারা? ওকে, কোনো কোয়েশ্চেন আছে? জি, ওকে, তাহলে আমরা আজকের মতো এখানেই রাখি, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।